হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এন্টায়ার সায়েন্স। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আপাতত ভালো আছি, আগে ভালো ছিলাম না। তো একটা নতুন ফ্রেশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা হবে কি না, আজকের ক্লাসটা হবে আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে বোটানির ফার্স্ট চ্যাপ্টার করাবো, সেল দ্য ইউনিট অফ লাইফ। তো আজকের ক্লাসটা হবে তোমাদের ক্লাস 11-এর বায়োলজির বোটানির পার্টের ফার্স্ট চ্যাপ্টার, সেল দ্য ইউনিট অফ লাইফ। তো আর কিছু না বলে আজকে ক্লাসটা শুরু করি। যেহেতু অনেক দিন ক্লাস তোমাদেরকে দেওয়া হয়নি, অনেকগুলো দিন চলে গেছে, একটা ক্লাস আসেনি চ্যানেলে, তো তাই জন্য আর কিছু বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাস চ্যাপ্টারটার নাম কি না, চ্যাপ্টারটার নাম হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ। সেল সেল দ্য ইউনিট অফ লাইফ। আজকের আমরা 4 থেকে 5টা টপিক কভার করব। ফার্স্ট হচ্ছে কি না ইন্ট্রোডাকশন পার্ট, দেন হচ্ছে সেল থিওরি, 3 নম্বর হচ্ছে কি না প্রোক্যারিওটিক সেল, 4 নম্বর ইউক্যারিওটিক সেল, আর 5 নম্বর হচ্ছে এন্ডো মেমব্রেন সিস্টেম। তো এই 5টা টপিক আজকে আমরা কভার করব। আর নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 2-তে আমরা বিভিন্ন সেল অর্গানিলিস যেগুলো বাদবাকি পড়ে থাকবে, অর্থাৎ নিউক্লিয়াস, রাইবোজোম, প্লাস্টিড, তারপর ক্রোমোজোম, তো এইসব বিভিন্ন সেল অর্গানিলি গুলো নিয়ে পার্ট 2 কমপ্লিট করব। আর আজকের পার্ট 1-এ এই 5টা টপিকই করব। তো টপিকগুলো কি কি একবার লিখে নিই। টপিকগুলো কি কি একবার লিখে নিই। 1 নম্বরে ইন্ট্রোডাকশন, 2 নম্বর সেল থিওরি বা কোষ তত্ত্ব, 3 নম্বর প্রোক্যারিওটিক সেল, 4 নম্বর ইউক্যারিওটিক সেল, আর লাস্ট 5 নম্বর এন্ডো মেমব্রেন সিস্টেম। এন্ডো মেমব্রেন সিস্টেম। তো এই 5টা টপিক আজকের আমরা পার্ট 1-এ কভার করতে চলেছি। তো ফার্স্ট আসি ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে কি না আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ, অর্থাৎ সেল, হোয়াট ইজ সেল। সেল মানে কি না, সেল হচ্ছে আমাদের জীবনে বা যে কোনো লিভিং অর্গানিজমের জীবনে বা জীবিত প্রাণীর জীবনে এমন একটা ফিচার্স যেটার কারণে আমরা বা যেটা দিয়ে আমরা লিভিং অর্গানিজম আর নন লিভিং অর্গানিজমকে পার্থক্য নিরূপণ করতে পারি সহজেই, যে বৈশিষ্ট্যের দ্বারা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে সেল। বোঝা গেল কি বললাম, যে সেল হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, সেলের দ্বারাই আমরা ডিফাইন করতে পারি বা আমরা পার্থক্য নিরূপণ করতে পারি যে কোনটা লিভিং অর্গানিজম হবে, কোনটা নন লিভিং অর্গানিজম হবে। তোমাদের এনসিইআরটি তে প্রথমেই একটা লাইন তোমাদেরকে মেনশন করা আছে, যেটা হচ্ছে সেল ইজ দ্য ডিফাইনিং ফিচার্স অফ অল লিভিং অর্গানিজম। সেল ইজ দ্য ডিফাইনিং ফিচার্স of living organism। মানে কোনো একটা অর্গানিজমকে যদি লিভিং অর্থাৎ জীবিত ঘোষণা করতে হয়, তার মধ্যে ন্যূনতম একটা সেল থাকতেই হবে, তার মধ্যে থাকতেই হবে। সেল থাকা মানেই তার মধ্যে কি হবে না, সে হচ্ছে জীবিত। আর যার মধ্যে কোনো সেল নেই, ন্যূনতম একটাও সেল নেই, তাকে কি বলবো না, মৃত। ডিফাইনিং ফিচার, ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এগুলো তোমরা জানবে দ্য লিভিং ওয়ার্ল্ড ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ বোটানির ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ডে। তো তবুও এখানে তোমাদেরকে আমি আরেকবার বলেছি যে ডিফাইনিং ফিচার্স মানে কি না, ডিফাইনিং ফিচার মানে হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যার দ্বারা লিভিং অর্গানিজম আর নন লিভিং অর্গানিজমের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। তো সেল হচ্ছে কিনা, সেলই হচ্ছে এমন একটা ফিচার্স, অর্থাৎ সেলই হচ্ছে সেই ডিফাইনিং ফিচার্স, যেই ডিফাইনিং ফিচার্স দ্বারা আমরা একটা লিভিং অর্গানিজম বা জীবিত প্রাণী আর মৃত প্রাণী বা নন লিভিং অর্গানিজমের মধ্যে কি পার্থক্য নিরূপণ করতে পারি। হ্যাঁ, হতে পারে সেটা ইউনিসেলুলার, হতে পারে সেটা মাল্টিসেলুলার, মানে কি এককোষী হতে পারে, একটা কোষ দ্বারা তৈরি হতে পারে, সেটাও জীবিত হবে। আর মাল্টিসেলুলার আমরা যেমন
একাধিক লক্ষাধিক কোষ নিয়ে তৈরি, আমরাও কি করব, আমরাও জীবিত হতে পারি। একটা সেল তারও সে জীবিত অস্তিত্ব পাবে, আর যে একাধিক সেল নিয়ে গঠিত সেও জীবনের অস্তিত্ব পাবে। তাহলে কি না, it can be unicellular or multicellular. It can be unicellular or multicellular. or multicellular, এটা হতে পারে ইউনিসেলুলার, আবার কি না মাল্টিসেলুলার। একটা কোষ দিয়ে তৈরি হতে পারে, যেমন ব্যাকটেরিয়া, ঠিক আছে, একটাই কোষ দ্বারা তৈরি, সেটাও হতে পারে। তো তাদের মধ্যে জীবন আছে, তারাও জীবিত অর্গানিজম, তারাও লিভিং অর্গানিজমের মধ্যে পড়ে। আর যাদের মধ্যে মাল্টিসেলুলার একাধিক সেল আছে তারাও লিভিং অর্গানিজমের মধ্যে পড়ে। লাস্ট আরেকটা আমরা ওয়ার্ড দেখবো, আরেকটা আমরা সেন্টেন্স দেখবো, যেটা হচ্ছে কি না, সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। Cell is the structural and functional unit of life. স্ট্রাকচারাল ফাংশনাল। স্ট্রাকচারাল কেন না, আমাদের যে দেহের গঠনগত অঙ্গ সংস্থানটা, আমরা যেভাবে তৈরি হয়েছি আমাদের গঠনটা এইভাবে হবে, একটা ব্যাকটেরিয়ার গঠন অন্যরকম ভাবে হবে। এই গঠনটা তৈরি করে কিনা সেলের মিলনে কি টিস্যুর মিলনে অর্গানের মিলনে অর্গান সিস্টেম। বাট সব থেকে ছোট ইউনিট কি, সব থেকে ছোট একক কি দ্বারা সৃষ্টি হয়েছে টিস্যুটা? সেল দ্বারা। তো সেই সেল কি করবে না, দেহের স্ট্রাকচার বা গঠনটা নির্দেশ করবে কে না, সেল বা কোষ। আর হচ্ছে কি না ফাংশনাল, কোন আমাদের বডির অর্গানগুলো, আমাদের বডির টিস্যুগুলো, আমাদের বডির অর্গান সিস্টেমগুলো কোনটা কি কাজ করবে, তাদের স্ট্রাকচার এবং তাদের ফাংশন সবকিছুই কি ডিসাইড করবে না সেই সেল বা হচ্ছে কি না কোষ। স্ট্রাকচার আর ফাংশন এই দুটোই ডিসাইড করবে কে না হচ্ছে সেল। তো ইন্ট্রোডাকশনে আমরা তিনটে সেন্টেন্স ভালোভাবে জানলাম। এক হচ্ছে কি না, সেল ইজ দ্য ডিফাইনিং ফিচার্স অফ লিভিং অর্গানিজম। সেল হচ্ছে একটা ডিফাইনিং ফিচার অফ লিভিং অর্গানিজম। তারপরে কি না, ইট ক্যান বি ইউনিসেলুলার, এটা হতে পারে এককোষী, অর মাল্টিসেলুলার, হতে পারে বহুকোষী। এককোষী থাকলে সেটাও জীবিত হবে, বহুকোষী যদি একাধিক সেল থাকে সেটাও কি হবে না, জীবিত হবে। দেন আমরা কি না, সেল ইজ দ্য স্ট্রাকচারাল মোস্ট ইম্পর্টেন্ট লাইন অফ দিস টপিক। সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। গঠনগত দিক থেকে সেটাও তৈরি করবে কিনা সেল, আর গঠনগত আর ফাংশনাল বা কার্যগত কোনটা কি কাজ করবে সেটাও ঠিক করবে কিনা সেল। দেন আসি কি না, হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন। সেকেন্ড পার্ট আসবো কি না, সেকেন্ড পার্ট আসবো হচ্ছে সেল থিওরি বা কোষ তত্ত্ব। কি দেখবো আমরা, সেল থিওরি। এর মধ্যে আমরা ফার্স্টেই যেটা দেখবো সেটা হচ্ছে 1 নম্বর, রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী 1665 খ্রিস্টাব্দে সালটা মাথায় রাখবে, কত খ্রিস্টাব্দে না 1665 খ্রিস্টাব্দে প্রথম সেলের ধারণা দেন। প্রথম তিনি সেল কথাটি ব্যবহার করেন সেলুলার শব্দ থেকে, ঠিক আছে, সেলুলার শব্দ থেকে প্রথম সেল কথাটি কে ব্যবহার করেন না, রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দে। বাট সেলটা কি ছিল না, সেলটা ছিল ডেড সেল, জীবিত নয়, মৃত সেল। অর্থাৎ সেলটা কি ছিল না, সেলটা ছিল হচ্ছে ডেড সেল। প্রথম সেল আবিষ্কার করে কে না, ডিসকভার ফার্স্ট সেল। বাট এটা কি ছিল না, ইট ওয়াজ ডেড সেল। এটা কি ছিল, এটা ছিল ডেড সেল বা মৃত সেল বা মৃত কোষ। লিভিং কোষের আবিষ্কার তিনি করতে পারেননি। তিনি প্রথম কি আবিষ্কার করেছিল না, রবার্ট হুক প্রথম 1665 খ্রিস্টাব্দে ডিসকভার ফার্স্ট সেল, প্রথম সেল আবিষ্কার করেছিল। প্রথম সেল যে হতে পারে পৃথিবীতে, সেলের যে কিছু অস্তিত্ব বা থাকতেই পারে সেটা প্রমাণ করেছিল কিন্তু রবার্ট হুক। বাট সেলটা কি ছিল, ডেড সেল। তার পরবর্তীকালে প্রায় 9 বছরের মাথায় আর একজন বিজ্ঞানী, নাম হচ্ছে তার অ্যান্টন ভন লিউয়েনহক।
অ্যান্টন ভন লিউয়েনহক 9 বছরের মাথায় অর্থাৎ 1674 খ্রিস্টাব্দে প্রথম জীবিত সেল বা লিভিং সেল আবিষ্কার করেন। ফার্স্ট লিভিং সেল আবিষ্কার করেন কে? অ্যান্টন ভন লিউয়েনহক। নিটে এখান থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, অর্থাৎ সাল দিয়ে দিল, ম্যাচিং দিয়ে কলাম ম্যাচিং দিয়ে দিল, ঠিক আছে? তো সেরকম কোশ্চেন আসলে এখান থেকে তোমরা পুরোপুরি করতে পারবে। তাহলে কি না, ফার্স্ট লিভিং সেল আবিষ্কার করে কে? না অ্যান্টন ভন লিউয়েনহক। অ্যান্টন ভন লিউয়েনহক কি করেছিলেন? না ফার্স্ট লিভিং সেল আবিষ্কার করেছিল। তাহলে ফার্স্ট ডেড সেল বা সেলের ধারণাটা কি দিয়েছিল? না সেলের ধারণাটা দিয়েছিল হচ্ছে রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। 1674 খ্রিস্টাব্দে ফার্স্ট লিভিং সেল আবিষ্কার করে কে? অ্যান্টন ভন লিউয়েনহক। তারও কিছু বছর পর আরো একজন বিজ্ঞানী রবার্ট ব্রাউন নামে আরো একজন বিজ্ঞানী কি করেছিল? না প্রথম সেলের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। কি করেছিল? না প্রথম সেলের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। নাম কি? রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে? না 1831 খ্রিস্টাব্দে। 1831 খ্রিস্টাব্দে কি করেছিল? না সেলের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, অর্থাৎ যেটাকে আমরা ব্রেন অফ সেল বলি, কোষের মস্তিষ্ক বলি, সেটাকে কে আবিষ্কার করেছিল? না সেটাকে আবিষ্কার করেছিল এই রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী। কি আবিষ্কার করেছিল? না নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, ফার্স্ট নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিল কে? রবার্ট ব্রাউন। তারপরে আমরা কি দেখব? না তারপরে আরো একজন বিজ্ঞানী ম্যাথিউ স্ক্লেডেন নামক আরো একজন বিজ্ঞানী কি করেছিল? আসতেছি। কি করেছিল? না ম্যাথিউ স্ক্লেডেন নামক আরেকজন বিজ্ঞানী ম্যাথিউ স্ক্লেডেন নামক আরেকজন বিজ্ঞানী। ইনি কি ছিলেন? না ইনি ছিলেন একজন জার্মান বোটানিস্ট। বোটানিস্ট মানে কি? না যারা উদ্ভিদ বিশেষজ্ঞ হয়ে থাকে, অর্থাৎ কি যারা উদ্ভিদদের নিয়ে পর্যবেক্ষণ করে বা উদ্ভিদদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। তাহলে এম স্ক্লেডেন তিনি কি ছিলেন? না তিনি ছিলেন একজন উদ্ভিদ বিশেষজ্ঞ। তিনি কি করেছিল? তাহলে তিনি যেহেতু একজন উদ্ভিদ বিশেষজ্ঞ, তিনি কি করেছিল? উদ্ভিদের দেহে পর্যবেক্ষণ করেছিলেন, এবং তিনি উদ্ভিদের দেহে পর্যবেক্ষণ করে জানতে পেরেছিলেন যে উদ্ভিদের পুরো যে দেহটা, এটা ডিফারেন্ট টাইপ অফ সেল দ্বারা তৈরি হয়ে থাকে। আর কি সেই সেলগুলো কি করবে? না ডিফারেন্ট টাইপ অফ টিস্যু তৈরি করবে। তোমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টে তোমরা দেখতে পাবে যে পার্মানেন্ট টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু। পার্মানেন্ট টিস্যু যেটা আর ডিভাইড হয় না, মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা পুনরায় ডিভাইড হতে বিভিন্ন কাজে লিপ্ত হয় বা বিভিন্ন আবার পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। তো তিনি কি দেখেছিলেন? না তিনি দেখেছিলেন যে উদ্ভিদের যে পুরো দেহটা কি দিয়ে তৈরি হয়? না সেল দ্বারা তৈরি হয়, আর সেই সেলগুলো কি করবে? একত্রিত হয়ে ডিফারেন্ট টাইপ অফ টিস্যু তৈরি করবে। তিনার বক্তব্য এটাই ছিল। কত খ্রিস্টাব্দে তিনি এই বক্তব্যটা প্রেরণ করেছিলেন? না খ্রিস্টাব্দটা হচ্ছে 1838 খ্রিস্টাব্দ। 1838 খ্রিস্টাব্দে কি করেছিল? না প্ল্যান্ট আর কম্পোস্ট বাই ডিফারেন্ট টাইপ অফ সেল হুইচ মেড ডিফারেন্ট টাইপ অফ টিস্যু। প্ল্যান্ট আর composed by different type of cell which made different type of tissue, which made different type of টিস্যু। হয়ে গেল। তারপরে কি না, তারপরে এক বছরের মাথায় অর্থাৎ 1839 খ্রিস্টাব্দে আরো একজন বিজ্ঞানী, নাম ছিল তার থিওডর সোয়ান। সোয়ান সেল তোমরা নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে জানবে যে নার্ভ সেলের মধ্যে সোয়ান মায়োলিন শীতের উপরে সোয়ান কোষ বা সোয়ান সেল রয়েছে। তো সেই থিওডর সোয়ান
থিওডর সোয়ান কত খ্রিস্টাব্দে? না 1839 খ্রিস্টাব্দে। ইনি কি ছিলেন? না এমস ক্লেইডেন ছিল জার্মান বোটানিস্ট, বাট থিওডর সোয়ান কি ছিল? না থিওডর সোয়ান ছিল একজন ব্রিটিশ জুলজিস্ট। তিনি কি করছিলেন? না যেহেতু তিনি ব্রিটিশ জুলজিস্ট অর্থাৎ জুলজিস্ট ছিলেন বা প্রাণী বিশেষজ্ঞ ছিলেন, তিনি কি করেছিলেন? না প্রাণীদের উপর পর্যবেক্ষণ করেছিলেন। প্রাণীদের উপর পর্যবেক্ষণ করে কি দেখতে পেয়েছিলেন? না প্রাণীদের প্রতিটা সেলের বাইরে, প্রাণীদের সেলের বা কোষের বাইরে একটা পর্দা বিশেষ রয়েছে, যার নাম তিনি কি দিয়েছিলেন? না যার নাম দিয়েছিলেন সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। অর্থাৎ কি? না তিনি প্রাণীদের দেহে পর্যবেক্ষণ করলেন, প্রাণীদের দেহে পর্যবেক্ষণ করে কি দেখতে পেয়েছিলেন? না প্রতিটা সেলের বাইরে একটা পর্দা বিশেষ রয়েছে, যেটা কি? না যেটা ছিল সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। হয়ে গেল। তারপরে কি করলেন? না তিনি প্রাণীদের দেহ তো পর্যবেক্ষণ করেছিলেন, তারপরে কি? না তিনি আবার উদ্ভিদের দেহ পর্যবেক্ষণ করতে গেছিলেন। উদ্ভিদের দেহ পর্যবেক্ষণ করলো, উদ্ভিদের দেহ পর্যবেক্ষণ করে কি জানতে পারলো? না উদ্ভিদের দেহ পর্যবেক্ষণ করে জানতে পারলো যে তাদের সেলের বাইরে প্লাজমা মেমব্রেন তো রয়েছে, প্লাজমা মেমব্রেনের ওপরে আরো একটা মেমব্রেন রয়েছে, যার নাম ছিল কি? না সেল ওয়াল। তাহলে তিনি কি দেখতে পেলেন? না তিনি দেখতে পেলেন যে প্রাণীদের দেহে তো প্লাজমা মেমব্রেন রয়েছে, বাট উদ্ভিদের দেহে প্লাজমা মেমব্রেন ব্যতীত, প্লাজমা মেমব্রেন ছাড়াও আরো একটা এক্সট্রা সব থেকে বাইরে বা বহিরস্ততে একটা পর্দা রয়েছে, যেটার নাম কি? না সেল ওয়াল। তিনি কি দিয়েছিলেন? না তিনি তার একটা হাইপোথিসিস দিয়েছিলেন। হাইপোথিসিস মানে কি? যেটা তিনার মনে হয়, যেটা শুধুমাত্র তিনার মনে হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড বা গোটা বিশ্ব জুড়ে এটা কিন্তু প্রাধান্য পায়নি, এটা শুধু তার মনে হয়েছিল। কি মনে হয়েছিল? না তিনি বলেছিলেন প্ল্যান্ট অ্যান্ড, তিনি কি বলেছিলেন? প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোস্ট অফ সেল অর দ্য প্রোডাক্ট অফ সেল। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল আর কম্পোস্ট অফ সেল, মানে সেল দিয়ে তৈরি বা সেলের প্রোডাক্ট দিয়ে তৈরি। কম্পোস্ট অফ সেল অর দ্য প্রোডাক্ট অফ সেল, বা সেলের প্রোডাক্ট দিয়ে তৈরি, অর দ্য প্রোডাক্ট অফ সেল, অর দ্য প্রোডাক্ট অফ সেল। হয়ে গেল। তাহলে কি বলেছিলেন তিনি? না তিনি বলেছিলেন, থিওডর সোয়ান কি বলেছিলেন? না প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল, মানে পৃথিবীতে যত প্ল্যান্ট আছে বা যত অ্যানিমেল আছে সব কি? না সেল দিয়ে তৈরি বা সেলের প্রোডাক্ট দিয়ে তৈরি। তার পরবর্তীকালে কি হয়েছিল? না এই দুইজন বিজ্ঞানী এমস ক্লেইডেন আর থিওডর সোয়ান দুজনে বন্ধু হয়ে গিয়েছিল এবং দুজনে মিলে ফার্স্ট সেল থিওরি বা কোষ তত্ত্ব প্রদান করেছিল। কি করেছিল? না পরবর্তীকালে 6 নম্বরে আমরা কি দেখবো? না 6 নম্বরে দেখবো হচ্ছে এমস ক্লেইডেন আর থিওডর সোয়ান এই দুইজন বিজ্ঞানী দুজনে যুগ্মভাবে সেল থিওরি বা কোষ তত্ত্ব প্রদান করেছিলেন। কি প্রদান করেছিলেন? না তিনারা বলেছিলেন, এই দুজন বিজ্ঞানী এমস ক্লেইডেন প্লাস হচ্ছে থিওডর সোয়ান, এই দুজন বিজ্ঞানী পরবর্তীকালে সেল থিওরির ফার্স্ট ব্যাখ্যা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সেল থিওরি ফার্স্ট কে দিয়েছিলেন? না এই দুজন বিজ্ঞানী, দোনো ভাই দোনো তবাহি, দুজন ভাই দুজন তবাহি কি দিয়েছিলেন? না ফার্স্ট সেল থিওরি দিয়েছিলেন। তিনারা কি বলেছিলেন? না তিনাদের সেল থিওরিতে প্রথম একটা কথা গ্রাহ্য, যেটা ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবীতে, এইটা কিন্তু ছিল হাইপোথিসিস, যেটা থিওডর সোয়ান দিয়েছিল, এটা ছিল হাইপোথিসিস। হাইপোথিসিস মানে যেটা ওয়ার্ল্ড ওয়াইড বা পুরো বিশ্ব জুড়ে খ্যাতি নেয়নি। আর এটা হচ্ছে কি? না এটা হচ্ছে সেল থিওরি, এটা পুরো বিশ্ব জুড়ে কিন্তু প্রাধান্য পেয়েছিল। কি ছিল? না অল লিভিং অর্গানিজম যতগুলো লিভিং অর্গানিজম পৃথিবীতে, যত জীবিত প্রাণী আছে সব কি? না কম্পোস্ট অফ সেল অর দ্য প্রোডাক্ট অফ সেল, কম্পোস্ট অফ সেল or the product of cell, এইটাই ছিল সেল থিওরি, এটাই ছিল সেল থিওরি। যদি বলে যে সেল থিওরি ফার্স্ট কোন বিজ্ঞানী মিলে তৈরি করেছিল? না সেল থিওরি ফার্স্ট এমস ক্লেইডেন আর থিওডর সোয়ান, দুজন, দোনো ভাই দোনো তবাহি, এই দুজন ভাই কিন্তু নয়, দুজন পরবর্তীকালে দুজন একই সাথে পর্যবেক্ষণ বা একই সাথে আবিষ্কার করে এই সেল থিওরি প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন। কি বলেছিলেন? না অল লিভিং অর্গানিজম কম্পোস্ট অফ সেল অর দ্য লিভিং অর্গানিজম আর
কম্পোস্ট অফ সেল অর দ্য প্রোডাক্ট অফ সেল। প্রতিটা জীবিত প্রাণী সেল দিয়ে তৈরি বা সেলের প্রোডাক্ট দিয়ে তৈরি হয়ে থাকে, কিন্তু এই সেল থিওরির মধ্যে একটা বিচ্যুতি রয়ে গেছে। বিচ্যুতিটা কি না, যেটা পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী 1855 খ্রিস্টাব্দে আরেকজন বিজ্ঞানী রডাল্ফ ভার্চু বলে আরেকজন বিজ্ঞানী রডাল্ফ, আচ্ছা যদি কারো তোলার থাকে এটাকে তুলে নেবে, এখানে জায়গা নেই তো আমি এটা মুছে উপরে লিখতেছি। পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী কি করেছিল না, তিনি এই যে বিচ্যুতিটা কি ছিল না, এমস ক্লেইডেন আর থিওডর সোয়ান কি বলেছিল না, প্রতিটা লিভিং অর্গানিজম প্রোডাক্ট সেল দ্বারা তৈরি অথবা কিনা সেলের প্রোডাক্ট দ্বারা তৈরি, কিন্তু তারা এটা ব্যাখ্যা দিতে পারেনি যে নতুন সেল কি করে তৈরি হচ্ছে। নতুন সেল, একটা সেল তো তৈরি হয়ে গেল, পরবর্তীকালে আরো সেল, এই যে আমাদের শরীরে যে এতগুলো সেল দ্বারা তৈরি, 200টা ডিফারেন্ট টাইপ অফ সেল দ্বারা তৈরি, বাট এরকম সেলগুলো তৈরি হচ্ছে কোথা থেকে, সেই ব্যাখ্যাটা তিনারা দিতে পারেননি। সেই ব্যাখ্যাটা কে দিয়েছিল না, সেই ব্যাখ্যাটা দিয়েছিল 1855 খ্রিস্টাব্দে রডাল্ফ ভার্চু নামক বিজ্ঞানী। রডাল্ফ ভার্কিউ নামক বিজ্ঞানী কি দিয়েছিল, কত খ্রিস্টাব্দে দিয়েছিল, 1855 খ্রিস্টাব্দে। তিনি একটি কথা বলেছিল, কি বলেছিল না, অমনিস সেলুলা ই সেলুলা, মানে কি, অমনিস সেলুলা ই সেলুলা মানে কি, মানে হচ্ছে প্রতিটা সেল সৃষ্টি হয় কোথা থেকে না, সেই সেলের ডিভিশন থেকে, পরের চ্যাপ্টারে তোমাদেরকে আমি পড়াবো, সেল ডিভিশন থেকে কি হয় না, তিনি বলেছিলেন যে প্রতিটা যে নতুন সেল সৃষ্টি হবে কোথা থেকে সৃষ্টি হবে না, তার প্রি এক্সাইটিং সেল থেকে। তার যে আদি সেলটা সেটা কি হবে না, সেটা ডিভাইড হয়ে কি করবে না, নতুন সেল তৈরি করবে। তাহলে পরবর্তীকালে এই কথাটাও আবার সেল থিওরিতে যুক্ত হয়ে গেছিল এবং সেল থিওরি একটা নতুন রূপ পেয়েছিল। সেল থিওরি কি মানে পরবর্তীকালে এই কথাটা যুক্ত হয়ে যাওয়ার পর সেল থিওরি একটা নতুন রূপ পেয়েছিল। সেই নতুন রূপটা কি না, তাতে দুটো কথা রয়েছে। এক হচ্ছে কি না, যেটা এমস ক্লেইডেন আর থিওডর সোয়ান দুজনে মিলে দিয়েছিল, যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে অল লিভিং অর্গানিজম are product of cell are composed of cell or the product of cell। এটা ছিল ফার্স্ট সেল থিওরির সেন্টেন্স, or the product of cell। বাট সেকেন্ড আরেকটা কথা কি যুক্ত হলো না, সেকেন্ড রডাল্ফ ভার্কিউ নামক আরেকজন বিজ্ঞানী, তার একটা কথা যুক্ত হলো, সেটা কি না, অল সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সাইটিং সেল। তার আদি সেলকে ডিভাইড হয়ে নতুন সেল উৎপন্ন হয়, প্রি এক্সাইটিং সেল। এই দুটো কথা মিলেই সেল থিওরি প্রযোজ্য। শুধু যদি সেল থিওরি তোমরা এই কথাটা শুধু বলে দাও তাহলে তোমাদের ভুল হয়ে যাবে, কারণ পরবর্তীকালে এই কথাটা নিয়েও টোটাল একটা সেন্টেন্স চলে আসে, তো যেটা হচ্ছে কি এই টোটালটাই হচ্ছে কি না সেল থিওরি। এটাই হচ্ছে সেল থিওরির মধ্যে তাহলে কি কি কথা দেখলাম আমরা না, সেল থিওরি। আচ্ছা প্রথম থেকে আমি আরেকবার রিকল করে দিই, ঠিক আছে, 2x স্পিডে রিকল করে দিই, ঠিক আছে, তোমাদের আর ফোনে সেটিংসে গিয়ে 2x করতে হবে না, আমি 2x তোমাদের করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কি দেখলাম না, প্রথমে আমরা দেখলাম হচ্ছে রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী 1664 খ্রিস্টাব্দে কি করেছিল না, 1664 খ্রিস্টাব্দে প্রথম ডেড সেল আবিষ্কার করেছিল। পরবর্তীকালে কিনা অ্যান্টন ভন লিওনহগ 1674 খ্রিস্টাব্দে কি করেছিল, প্রথম লিভিং সেল আবিষ্কার করেছিল। 1831 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী না, রবার্ট ব্রাউন নামে আরেকজন বিজ্ঞানী কি করেছিল না, প্রথমে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। পরবর্তীকালে 1838 খ্রিস্টাব্দে আরেকজন বিজ্ঞানী, নাম ছিল তার এমস ক্লেইডেন। তিনি কি ছিল না, তিনি ছিলেন একজন জার্মান বোটানিস্ট। তিনি কি করেছিল না, তিনি উদ্ভিদের দেহ পর্যবেক্ষণ করে কি বলেছিলেন না, উদ্ভিদের যে দেহটা সেটা সেল দ্বারা তৈরি হয় বা সেল দ্বারা তৈরি হয়, আর কি না সেই সেলগুলো মিলে ডিফারেন্ট টাইপ অফ টিস্যু তৈরি করে। তারপরে কি পরবর্তীকালে ব্রিটিশ জুলজির একজন বিজ্ঞানী, নাম ছিল তার থিওডর সোয়ান। তিনি কি করেছিল না, তিনি প্রথম প্রাণীদের দিয়ে পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ করেছিল, প্রাণীদের দেহে পর্যবেক্ষণ করে তিনি কি দেখতে পেয়েছিলেন না, তিনি দেখতে পেয়েছিলেন প্রাণীদের দেহের বাইরে কি রয়েছে না প্লাজমা মেমব্রেন রয়েছে। তার পরবর্তীকালে কিনা তিনি উদ্ভিদের দেহ পর্যবেক্ষণ করেছিলেন, উদ্ভিদের দেহ পর্যবেক্ষণ করে তিনি কি দেখতে পেয়েছিলেন যে উদ্ভিদের দেহে তো প্লাজমা মেমব্রেন রয়েছে, সেটা ছাড়াও তার উপরে কিনা একটা পর্দা রয়েছে যার নাম ছিল সেল ওয়াল। পরবর্তীকালে এই দুই ভাই মিলে কি করেছিল না, দুই ভাই মিলে পর্যবেক্ষণ একই সাথে করেছিল এবং তারা ফার্স্ট সেল থিওরির ব্যাখ্যা দিয়েছিল, প্রথম সেল থিওরি বা কোষ তত্ত্ব দিয়েছিল, যেখানে কি ছিল না, যেখানে তারা বলেছিল অল লিভিং অর্গানিজম আর কম্পোস্ট অফ সেল অর দ্য প্রোডাক্ট অফ সেল। যেখানে একটা বিচ্যুতি ছিল, তিনারা এটা প্রমাণ করতে পারেনি যে নতুন নতুন সেল কোত্থেকে উৎপত্তি হবে। পরবর্তীকালে রডাল্ফ ভার্চু 1855 খ্রিস্টাব্দে তিনি একজন বিজ্ঞানী কি করেছিল না, তিনি বলেছিল যে প্রতিটা সেল তার প্রি এক্সাইটিং সেল বা আদি সেলকে ডিভাইড হয়ে বা বিভাজন হয়ে নতুন সেল উৎপন্ন হয়, অমনি সেলুলা ই সেলুলা। তাহলে কি পরবর্তীকালে এই কথাটা মিলিত হয়ে একটা সেল থিওরি নতুন রূপ প্রদান হয়েছিল, নতুন রূপটা এটাই হচ্ছে তার নতুন রূপ, এটাই হচ্ছে টোটাল সেল থিওরি। তো এতদূর পর্যন্ত সেল থিওরি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কি না নেক্সট পর্যায়ে যাওয়া যাক। এরপরে আমরা কি দেখবো না, অ্যান ওভারভিউ অফ এ সেল, একটা সেলের ওভারভিউ, সেলের মধ্যে কি কি রয়েছে, ঠিক আছে, সেলের মধ্যে একটা। তো ফার্স্টেই আমরা কি দেখবো না, ফার্স্টেই আমরা দেখবো অ্যানিমেল সেল আর প্ল্যান্ট সেলের একটা ছোট্ট করে পার্থক্য দেখে নেবো। অ্যানিমেল সেল আর প্ল্যান্ট সেলে ছোট্ট করে একটা পার্থক্য দেখে দেবো। অ্যানিমেল সেল আর হচ্ছে কি প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেল, ছোট্ট করে একটা পার্থক্য দেখে নেবো। কি পার্থক্য না, চারটে সি দ্বারা আমরা এই পার্থক্যটা টোটালটা কমপ্লিট করবো। চারটে সি কি না, ফার্স্ট দেখবো হচ্ছে সেল ওয়াল, সেল ওয়াল, সেল ওয়াল, সেল ওয়াল কি না, সেল ওয়াল অ্যানিমেল সেলে রয়েছে, আর এর মধ্যে সেল ওয়াল কি না প্রেজেন্ট প্লাস এনটি, আর সেল ওয়াল সরি মাইনাস এনটি। অ্যানিমেল সেলে সেল ওয়াল নেই, অ্যানিমেল সেলে শুধু প্লাজমা মেমব্রেন রয়েছে, আর প্ল্যান্ট সেলে কি না সেল মেমব্রেন রয়েছে আর কি না সেল ওয়াল রয়েছে। তাহলে কি প্লাস এন মাইনাস এনটি মানে নেই বা অ্যাবসেন্ট, আর এখানে কি না প্লাস এনটি এর মধ্যে রয়েছে। 2 নম্বর, তো এটা গেল একটা সি। 2 নম্বর কি দেখবো না, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট অ্যানিমেল সেলে নেই, কারণ আমরা নিজেরা খাদ্য তৈরি করতে পারি না, একমাত্র খাদ্য তৈরি করতে পারে কিনা প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদেরা, তো তাদের কি রয়েছে প্লাস এনটি, তাদের কি ক্লোরোপ্লাস্ট রয়েছে, আর এদের কি না ক্লোরোপ্লাস্ট নেই। ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট। থার্ড কি দেখবো সেন্ট্রোজোম, থার্ড কি দেখবো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম কি না, সেন্ট্রোজোম অ্যানিমেল সেলে রয়েছে, কারণ সে অ্যানিমেল সেলে ডিভাইড করতে পারে, সেন্ট্রোজোম অ্যানিমেল সেলে রয়েছে, আর প্ল্যান্ট সেলে কি না সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল নেই। প্লাস এটা কি না, এটা প্লাস এনটি অর্থাৎ প্রেজেন্ট, আর এটা কি না মাইনাস এনটি অর্থাৎ অ্যাবসেন্ট। ফোর্থ কি দেখবো সেন্ট্রাল ভ্যাকুয়াল, সেন্ট্রাল ভ্যাকুয়াল, সেন্ট্রাল ভ্যাকুয়াল, সেন্ট্রাল ভ্যাকুয়াল কি না মাইনাস এনটি, অ্যানিমেল সেলে সেন্ট্রাল ভ্যাকুয়াল নেই, আর প্ল্যান্ট সেলে সেন্ট্রাল ভ্যাকুয়াল রয়েছে। সেন্ট্রাল ভ্যাকুয়াল মানে কি না কোনো কোষের মধ্যে ভ্যাকুয়াল বা গহ্বর আমাদের অ্যানিমেল সেলে নেই, আর যদিও থাকে সেটা ছোট, বাট প্ল্যান্ট সেলের মতো এত বড় না। সেন্ট্রাল ভ্যাকুয়াল প্ল্যান্ট সেলে প্রায় 90% স্পেস দখল করে রাখতে পারে। প্ল্যান্ট সেলে ধরো প্ল্যান্টের একটা সেল আছে, সেই সেলের মধ্যে 90% শুধু ভ্যাকুয়ালই থাকে, শুধু ভ্যাকুয়ালই, শুধু অর্থাৎ শুধু গহ্বরই থাকতে পারে সেখানে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কি না প্ল্যান্ট সেল। তাহলে কি আমরা চারটে সি দ্বারা আমরা দেখে নিলাম এখানে কি না অ্যানিমেল সেল আর প্ল্যান্ট সেলে ছোট্ট করে একটা পার্থক্য 4C দ্বারা দেখে নিলাম। অর্থাৎ কি না সেল ওয়াল নেই অ্যাবসেন্ট, প্ল্যান্ট সেলে রয়েছে, ক্লোরোপ্লাস্ট নেই অর্থাৎ অ্যাবসেন্ট, প্ল্যান্ট সেলে রয়েছে, সেন্ট্রোজোম প্লাজেন্টি অর্থাৎ প্রেজেন্ট যেটা প্ল্যান্ট সেলে নেই, আর আর হচ্ছে কি না সেন্ট্রাল ভ্যাকুয়াল সেন্ট্রাল ভ্যাকুয়াল যেটা আমাদের অ্যানিমেল সেলে অ্যাবসেন্ট, আর যেটা প্ল্যান্ট সেলে রয়েছে প্রায় 90% অবধি থাকতে পারে। এই সংখ্যাটা একটু মাথায় রেখে দেবে। তো হয়ে গেল এটা অ্যানিমেল সেল ও প্ল্যান্ট সেলে পার্থক্য। এরপর আমরা দেখবো আরেকটা ছোট্ট চার্ট দেখবো, যেটা তোমাদের এনসিইআরটি তে দেওয়া আছে। চার্টটা কি না, আমাদের তোমরা কি জানো না, আমাদের বিভিন্ন প্রকার সেলের স্ট্রাকচার আর কাজ বিভিন্ন রকমের হয়ে থাকে। আমাদের এই যে আমাদের হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে প্রায় 200 ডিফারেন্ট টাইপ অফ সেল আছে, 200 রকমের ডিফারেন্ট টাইপ অফ সেল আছে, ঠিক আছে। তো সেই রকম প্রতিটা সেলের কি গঠন একই হবে, প্রতিটা সেলের কি কাজ একই হবে, প্রতিটা সেলের কি আকার আয়তন সবকিছু একই হবে না, প্রতিটা সেলের জন্য তার আকার আকৃতি গঠন কাজ সম্পূর্ণভাবে আলাদা। তো সেই চার্ট তোমাদের একটা এনসিইআরটি তে দেওয়া আছে। চার্টটা কি 1 নম্বর
এক নম্বর কি, এক নম্বর আরবিসি। আরবিসি একে দেখতে কেমন না, একে দেখতে হচ্ছে বাইকনকেভ, বাইকনকেভ বা ডিস্ক শেপ, বাইকনকেভ বা ডিস্ক শেপ। এর ডায়ামিটারটা কত না, এর ডায়ামিটার হচ্ছে 7 মাইক্রোমিটার, 7 মাইক্রোমিটার। এর ডায়ামিটার হচ্ছে 7 মাইক্রোমিটার। তাহলে আরবিসি বা এরিথ্রোসাইডের এর কি, এরিথ্রোসাইড বা রেড ব্লাড কর্পসালের আকৃতি কেমন না বাইকনকেভ বা ডিস্ক শেপ, আর এর আকারটা কত না 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, লেন্থে, দৈর্ঘ্যে। তারপর কি না 2 নম্বর কি দেখবো, 2 নম্বর দেখবো আর একটা আমাদের ব্লাড সেল যেটা হচ্ছে ডাব্লিউবিসি, যেটা হচ্ছে ডাব্লিউবিসি। এর কোনো নিজস্ব শেপ নেই, অর্থাৎ এটা অ্যামিবয়েড আকৃতির। অ্যামিবার মানে কি, অ্যামিবা কিরকম, যেখানে যাবে সেই শেপ দখল করে নেবে, তার কোনো নিজস্ব শেপ নেই। তেমনই ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পসালের কোনো নিজস্ব শেপ নেই, এটা হচ্ছে কিনা অ্যামিবয়েড, অ্যামিবয়েড, অ্যামিবয়েড আকৃতির, অ্যামিবয়েড আকৃতির নিজস্ব কোনো শেপ এর নেই। 3 নম্বর কি দেখবো, 3 নম্বরে দেখবো নার্ভ সেল। এটা তোমাদের এনসিইআরটি চার্টে তোমরা আছে, ভালো করে তোমরা দেখে নেবে সেখান থেকে, এটা জাস্ট বোঝার কিছু নেই, জাস্ট একটু মনে রাখতে হবে। তারপরে আমরা কি দেখবো, নার্ভ সেল। নার্ভ সেল কি না, নার্ভ সেল এটা দেখতে কেমন না, এটা দেখতে হবে লং। নার্ভ সেল যেহেতু এটা কি হবে না, এটা হচ্ছে সব থেকে লংগেস্ট সেল ইন, সব থেকে লংগেস্ট সেল এটা হচ্ছে নার্ভ সেল কি না, লংগেস্ট সেল, সব থেকে লংগেস্ট সেল। কত হতে পারে না, এর ডায়ামিটার আপ টু 1 মিটার, আপ টু 1 মিটার, আপ টু 1 মিটার, 1 মিটারের থেকেও বেশি হতে পারে। নার্ভ সেল স্নায়ুকোষ আমাদের পুরো দেহের মধ্যে ছড়িয়ে রয়েছে, তো এটাকে বড় হতে হবে না অবভিয়াসলি। তারপরে কি দেখবো না 4 নম্বরে দেখবো কি, 4 নম্বরে দেখবো কোলামনার এপিথেলিয়াম, কোলামনার সেল, কোলামনার সেল। কোলামনার সেল এটা দেখতে কেমন হবে না, এটা হচ্ছে লং, লং, এর শেপটা কিরকম হবে কলামনার, স্তম্ভ, স্তম্ভের মতো, তো এটা স্তম্ভটা মানে কি লং, দীর্ঘ হবে। তারপর কি 5 নম্বরে কি দেখবো, 5 নম্বরে দেখবো হচ্ছে অস্ট্রিচ এগ, সব থেকে বড় সেল, সব থেকে বড় লিভিং সেল যদি বলতে পারো সেটা হচ্ছে অস্ট্রিচ, অস্ট্রিচ এগ বা উট পাখির ডিম, অস্ট্রিচ এগ, অস্ট্রিচ, অস্ট্রিচ এগ, অস্ট্রিচ এগ সব থেকে বড় লিভিং সেল, লার্জেস্ট সেল, সব থেকে বড় লার্জেস্ট লিভিং সেল হচ্ছে কি না অস্ট্রিচ, লার্জেস্ট সেল ব্র্যাকেটে লিভিং, সব থেকে বড় লিভিং সেল হচ্ছে কি না অস্ট্রিচ এগ। তারপরে কি দেখবো না টিপিক্যাল ব্যাকটেরিয়াল সেল, টিপিক্যাল ব্যাকটেরিয়া সেল, ব্যাকটেরিয়া সেলের এর এর ডায়ামিটারটা কত না, এর ডায়ামিটার হবে 1 থেকে 2 মাইক্রোমিটার, 1 থেকে 2 মাইক্রোমিটার। তারপরে কি না ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল এর কত ডায়ামিটারটা হবে না, এর ডায়ামিটার হবে 10 থেকে 20 মাইক্রোমিটার, 10 থেকে 20 মাইক্রোমিটার। তারপরে কি দেখবো না, তারপরে দেখবো মাইকোপ্লাজমা, সব থেকে স্মলেস্ট সেল, 0.3 micrometer in diameter, in diameter, in diameter। তাহলে কি না হচ্ছে মাইক্রোপ্লাজমা। আর লাস্ট আমরা কি দেখবো না, লাস্ট দেখবো হচ্ছে পিপিএলও, পিপিএলও। ইট ইজ আ টাইপ অফ মাইক্রোপ্লাজমা প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। না এটা হচ্ছে 0.1 মাইক্রোমিটার ইন সাইজ। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার পিপিএলও 0.1 মাইক্রোমিটার, তাহলে এটা কেন সব থেকে স্মলেস্ট সেল হলো না, আর মাইক্রোপ্লাজমা 0.3 মাইক্রোমিটার এটা স্মলেস্ট সেল হলো? কারণ হচ্ছে কি না 0.3 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, ডায়ামিটার, আর এটা কি বলে দিয়েছে না সাইজে বলে দিয়েছে। ডায়ামিটার মানে কি ওভারঅল লেন্থে, আমার ডায়ামিটার, আমার যদি লেন্থ আমি বলি 6 ফুট,
বা 6 ফিট। আর যদি আমি বলি যে আমার সাইজ কত, তাহলে আমার সাইজও কি 6 ফুট হবে? আমার লেন্থটা 6 ফুট, আমার আমার এপাশের লেন্থ কি 6 ফুট হবে? সাইজ মানে ওভারঅল ক্যালকুলেশন, তোমার দৈর্ঘ্য নেবে, তোমার প্রস্থ নেবে, টোটালটা নিয়ে একটা ক্যালকুলেশন হয়, সেটাকে বলা হয় সাইজ। আর আর ডায়ামিটার মানে কি না, ডায়ামিটার শুধুমাত্র লেন্থ বা দৈর্ঘ্যটাকে ক্যালকুলেশন করা হয়। সেই জন্য এখানে মাইক্রোপ্লাজমা 0.3 মাইক্রোমিটার এর ডায়ামিটার, দৈর্ঘ্যের দিক থেকে দেখতে গেলে এটা সব থেকে স্মলেস্ট অর্গানিজম। আর পিপিএল প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এটা 0.1 মাইক্রোমিটার ইন সাইজ। এর যদি লেন্থ মাপা হতো তাহলে কিন্তু মাইক্রোপ্লাজমা থেকে বেশি হয়ে যেত, বাট সাইজ যেহেতু ধরা হয়েছে, ওভারঅল একটা স্ট্রাকচার যেহেতু ধরা হয়েছে, তো সেই জন্য এটা হচ্ছে কি 0.1 মাইক্রোমিটার ইন সাইজ। এটা কিন্তু স্মলেস্ট সেল নয়, স্মলেস্ট সেল সব থেকে হচ্ছে কি মাইক্রোপ্লাজমা। তো এটা তোমাদের একটা এনসিইআরটি চার্ট আছে, আরো কিছু রয়েছে, তোমরা এনসিইআরটি তে খুঁজলে ভালোভাবে পেয়ে যাবে। তো এটা এটা বোঝার কিছু নেই, জাস্ট মুখস্থ করার ব্যাপার আছে, আর কিছুই না। আচ্ছা, এরপরে কি আসবো না, এরপরে আমাদের থার্ড টপিক, ইন্ট্রোডাকশন হয়ে গেল, সেল থিওরি হয়ে গেল, থার্ড টপিক এবার কি না প্রোক্যারিওটিক সেল। থার্ড টপিক কি না প্রোক্যারিওটিক সেল। স্যার প্রোক্যারিওটিক সেল বলতে না, প্রোক্যারিওটিক সেল বলতে যাদের নিউক্লিয়াসের অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই, যাদের নিউক্লিয়াসে কোনো মেমব্রেন নেই বা মেমব্রেন লেস নিউক্লিয়াস আছে, যাদের যাদের সুগঠিত বা আদি নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস নেই, আদি নিউক্লিয়াস রয়েছে, তাদেরকে বলা হয় কি না, তাদেরকে সেই বেসিতে তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল কি কি হতে পারে না স্যার, অনেক কিছু হতে পারে। আর কি ব্যাকটেরিয়া হতে পারে, বিভিন্ন প্রকার যে কোনো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হতে পারে, ব্লু গ্লি অ্যালগি হতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি না প্রোক্যারিওটিক সেলের অন্তর্ভুক্ত। তা এদের মধ্যে কি না প্রোক্যারিওটিক সেলের মধ্যে ব্যাকটেরিয়াদের 4 প্রকারের তোমাদের এনসিইআরটি তে রয়েছে, এটা তাই জন্য বলতেছি। তো 4 প্রকারের সেভ হয়ে থাকে, এটা তোমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে গেলেও জানতে হবে, তবু এখানে একবার বলতেছি। 4 প্রকারের সেভ হয়ে থাকে, এক হচ্ছে কি না, এক হচ্ছে কক্কাস বা গোলাকার, 2 হচ্ছে কি ব্যাসিলাস বা দণ্ডাকার, 3 হচ্ছে কি স্পাইরিলাম বা স্প্রিং সেপ, আর 4 হচ্ছে কি ভিব্রিও বা কমা সেপ। তাহলে 4 প্রকারের সেভ হয়ে থাকে কি কি না, 4 প্রকারের সেভ, 1 নম্বর হচ্ছে কি না কক্কাস, 1 নম্বর কক্কাস, 2 নম্বর ব্যাসিলাস, 3 নম্বর স্পাইরিলাম, আর 4 নম্বর হচ্ছে ভিব্রিও। তাহলে 4 প্রকারের ব্যাকটেরিয়া সেভ আমরা দেখতে পেলাম কি কি না, কক্কাস মানে গোলাকার, ব্যাসিলাস মানে দণ্ডাকার, স্পাইরিলাম মানে স্প্রিং শেপ, স্প্রিং এর মতো, স্পাইরিলাম মানে কি না স্প্রিং এর মতো, এরকম স্প্রিং এর মতো, আর ভিব্রিও মানে কি কমা শেপ, কমা শেপ যেখানে আমরা কমা ব্যবহার করি, তো সেই কমা শেপ হচ্ছে কি না ভিব্রিও। তাহলে 4 প্রকারের শেপ দেখতে পেলাম। এবার আমরা কি দেখবো না, এবার আমরা একটা স্ট্রাকচার দেখবো বা ওভারঅল একটা পিকচার দেখবো একটা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার, প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেখবো। আচ্ছা, আর তার আগে আরেকটা পয়েন্ট বলে রাখি না, ব্যাকটেরিয়াদের কি হয়, সিম্পল স্ট্রাকচার হয় বাট কমপ্লেক্স, এই লাইনটাও তোমাদের আছে এনসিইআরটি তে, আমি বলতে ভুলে গেছিলাম। তো কি না সিম্পল স্ট্রাকচার বাট কমপ্লেক্স বিহেভিয়ার, এর মানেটা কি বলতেছি। সিম্পল স্ট্রাকচার, সিম্পল স্ট্রাকচার বাট বাট কমপ্লেক্স বিহেভিয়ার, কমপ্লেক্স বিহেভিয়ার। সিম্পল স্ট্রাকচার কমপ্লেক্স বিহেভিয়ার মানেটা কি স্যার, মানেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এককোষী হয়ে থাকে, ইউনিসেলার হয়ে থাকে, একটা সেল দ্বারা তৈরি হয়ে থাকে, তো তাদের স্ট্রাকচারটা কি হবে, তাদের স্ট্রাকচারটা সিম্পল হবে, সাধারণ স্ট্রাকচার, একটাই সেল আছে, তাদের মধ্যে এত জটিলতা নেই, একটাই স্ট্রাকচার আছে, অর্থাৎ একটাই সেল দ্বারা তৈরি, ঠিক আছে। আমাদের মতো এত হাজার হাজার লক্ষাধিক সেল দ্বারা তৈরি না, তারা একটাই সেল দিয়ে তৈরি, তাই জন্য তাদের কি না স্ট্রাকচারটা বা গঠনগত দিক থেকে তারা কি না সিম্পল। বাট
বিহেভিয়ারটা কি বা তাদের আচরণটা কি, আচরণটা হবে কমপ্লেক্স বা জটিল। কেন না, আমরা যেই কাজটা একাধিক 1,00,000 সেল দ্বারা করতে পারি, যেই কাজটা আমরা রিপ্রোডাকশন করতে পারি, আমরা ডাইজেশন করতে পারি, আমরা মেটাবলিজম করতে পারি, একাধিক লক্ষ লক্ষ সেল নিয়ে করি, কিন্তু তারাও এই সেম কাজটা একটাই সেল নিয়ে করে। তাহলে তাদের মধ্যে স্ট্রাকচারটা কি হবে, তাদের মধ্যে তাদের বিহেভিয়ারটা কি হবে না কমপ্লেক্স জটিল। তাদের মধ্যে একটাই সেলের মধ্যে কি হবে, কোন সেল রিপ্রোডাকশন করছে, ঠিক আছে, কোন সেল না, ওই সেলটা কিভাবে রিপ্রোডাকশন করছে, ওই সেলটা কিভাবে মেটাবলিজম করছে, ওই সেলটা কিভাবে ডাইজেশন করছে, তো সবকিছু একটা সেলের উপর নির্ভর করে হচ্ছে। তাই জন্য তাদের বিহেভিয়ারটা কি না কমপ্লেক্স, আর স্ট্রাকচারটা কি না সিম্পল। আচ্ছা, এরপরে কি আসি না, এরপরে একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচারে আসি, হয়ে গেল। আর কিছু ইম্পর্টেন্ট তোমাদের এখানে লাইনে নেই, তো এবার আসি মেন একটা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচারে আসি। আচ্ছা, তো এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার, প্রোক্যারিওটিক সেলের একটা ছবি। প্রোক্যারিওটিক সেলের মধ্যে এবারে স্যার এগুলো কি এঁকেছেন, তো এগুলো এক এক করে চিহ্নিত করবো আর প্লাস হচ্ছে তোমাদেরকে বোঝাবো। তাহলে ফার্স্ট আসি কি না, সব থেকে বাইরে যেটা ব্ল্যাক কালার বা ব্ল্যাক মার্কার দিয়ে আমি করেছি, তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সেল ওয়াল। এটা হচ্ছে কি না সেল ওয়াল। তারপরে যেটা ব্লু মার্কার দিয়ে করেছি, তারপরের ঠিক পর্দাটা, সেটা হচ্ছে কিনা সেল মেমব্রেন। এটা হচ্ছে কিনা সেল মেমব্রেন। হয়ে গেল। এরপর কি না, এরপর এই যে তোমরা ফাঁকা স্পেস বা ফাঁকা জায়গাটা দেখতেছো, এটা হচ্ছে ম্যাট্রিক্স বা হচ্ছে কিনা সাইটোপ্লাজম। এটা হচ্ছে কি না সাইটোপ্লাজম। এটা হচ্ছে কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, এটা হচ্ছে কি না সাইটোপ্লাজম। দেন আমরা কি দেখব না, দেন আমরা দেখব হচ্ছে প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন হয়, অর্থাৎ কি না প্লাজমা, এই যে প্লাজমা মেমব্রেনটা, এটা কি না ভেতরের দিকে একটা নলাকার আকৃতি শেপ নিয়েছে, সেটা হচ্ছে কি না প্লাজমা মেমব্রেনের এক্সটেনশনের উপর এই যে ছোট 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 দানা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে ক্রোমাটোফোর। এগুলো হচ্ছে কি না ক্রোমাটোফোর। এগুলো হচ্ছে কি না ক্রোমাটোফোর। স্যার ক্রোমাটোফোর কি করে, ক্রোমাটোফোর ক্রোমাটোফোর কি করে না, ক্রোমাটোফোর পিগমেন্ট সঞ্চয় করে, পিগমেন্টটাকে কন্টেন করে, কার জন্য না ফর ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের জন্য কি করবে না, ফটোসিনথেসিসের জন্য বা সালোক সংশ্লেষের জন্য পিগমেন্টটাকে কন্টেন্ট করবে। যেমন হচ্ছে যেমন ব্লু গ্রিন অ্যালগি,
ঠিক আছে, নীলাভ সবুজ সেই বলে, এটা কি করতে পারে, এটা খাদ্য তৈরি করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে। তো সেই সালোক সংশ্লেষের জন্য যে যে পিগমেন্টটা সেটাকে স্টোর করবে বা সেটাকে কন্টেন করবে না এই ক্রোমাটোফোর। তারপরে কি না, তারপরে এটা হচ্ছে ফর মর্টাইল ব্যাকটেরিয়া বা যারা হচ্ছে কি অ্যাকশন থেকে অন্য স্থানে যেতে পারে বা অ্যাকশন থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটা প্লাজমা মেমব্রেনে এক্সটেনশন হয়ে কি তৈরি হয়েছে না, প্লাজমা মেমব্রেনে এক্সটেনশন হয়ে তৈরি হয়েছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা। তো এর বিষয়ে আরো আসবো, একটু পরেই আসবো ফ্ল্যাজেলা। তো এটা শুধু জেনে রাখো যে এটা কি না প্লাজমা মেমব্রেনে, যদি কোশ্চেনে আসে যে কোন মেমব্রেনে এক্সটেনশন হয়ে ফ্ল্যাজেলা তৈরি হয়েছে, তো তোমরা হচ্ছে অ্যান্সার দেবে কি না প্লাজমা মেমব্রেন। আমি ব্লু কালি দিয়ে করেছি, কিন্তু এটা ব্লু কালি দিয়ে করেছি, ব্লু মার্কার দিয়ে করেছি। তো এটা কি না, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনে এক্সটেনশন, নট সেল ওয়াল। সেল ওয়াল হয় কি হয়ে থাকে না, সেল ওয়াল রিজিড হয়ে থাকে, শক্ত হার্ড হয়ে থাকে, এটার এক্সটেনশন হতে পারে না। ঠিক আছে, সেল ওয়ালের কোনো এক্সটেনশন হয় না, সেল মেমব্রেনে এক্সটেনশন হয়, সেটা ভেতর দিকে হতে পারে, সেটা বাইরের দিকে হতে পারে। একটু আগে আমরা কি দেখলাম, ভেতর দিকে হয়েছে যেটা ক্রোমাটোফোর। তারপরে আমরা কি দেখবো, এখানে আরো আছে তো সেটা বলবো। তারপরে কি দেখবো না প্লাজমা মেমব্রেন বাইরের দিকে এক্সটেনশন হয়ে কি হয়েছে না ফ্ল্যাজেলা। তারপরে কি না এগুলো হচ্ছে ইনক্লুশন বডি, এগুলো ফ্রিলি ম্যাট্রিক্সে বা সাইটোপ্লাজমে ফ্রিলি ঘুরতে পারে, এগুলো কি না এগুলো হচ্ছে ক্রোমাটোফোর, সরি ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি, ইনক্লুশন বডি নিয়ে আরো পরে আসবো আমি, চাপ নেই, ফ্ল্যাজেলা ইনক্লুশন বডি সবকিছু নিয়ে পরে আলোচনা করব। তো এখন তোমরা একটু মার্কিংটা জেনে নাও যে এটা হচ্ছে কি না ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি, ইনক্লুশন বডি। তারপরে কি না স্যার এগুলো কি, এগুলো হচ্ছে রাইবোজোম। এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোম কি প্রকার রাইবোজোম না, আমরা রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে কি প্রকার রাইবোজোম থাকে না 70S রাইবোজোম থাকে, 70S রাইবোজোম, 50S প্লাস 30S। স্যার 50S কি, 30S কি, 70S কি, ঠিক আছে। তো এগুলো পরে আমি বলবো, যখন রাইবোজোম তোমাদের অর্গানিলি পড়াবো, সেল অর্গানিলি যখন পড়াবো, তো তখন আমি বলবো যে রাইবোজোমে 70S কেন হয়েছে, 50S কেন হয়েছে, 70S 50S প্লাস 30S 80S হয়, বাট এখানে 70S কেন, তো সবকিছু আমি তোমাদের ডিসকাস করবো, চাপ নেই। ঠিক আছে, যখন আমি রাইবোজোম বা সেল অর্গানিলি যখন পড়াবো। আচ্ছা, তারপরে কি না এটা হচ্ছে বলতে পারো নিউক্লিয়াসের আদিরূপ। নিউক্লিয়াসের আদিরূপ মানে কি না প্রোক্যারিওটিক সেলে তোমরা আগেই জানো যে প্রোক্যারিওটিক সেলে বা প্রোক্যারিওটিক কোষে কি হয় না ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস থাকে না, ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস থাকে না, যার কারণে এটা কি হয় না প্রোটিনগুলো কি করবে না প্রোটিনগুলো পজিটিভ চার্জ প্রোটিনগুলো নেগেটিভ চার্জ ডিএনএ এর সঙ্গে পরস্পরের সঙ্গে কি করবে না যুক্ত হয়ে কি উৎপন্ন করবে না নিউক্লিয়েট উৎপন্ন করবে, নিউক্লিয়েট। এটা কি নিউক্লিয়েট। নিউক্লিয়েট, নিউক্লিয়েট কি না যেহেতু প্রোক্যারিওটিক কোষে কোনো ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস নেই, সেহেতু প্রোক্যারিওটিক কোষের প্রোটিনগুলি কি করবে, প্রোটিনগুলি কি হয়ে থাকে না পজিটিভ চার্জ হয়ে থাকে, ডিএনএ কি হয়ে থাকে না ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ থেকে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অ্যাসিড নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ হয়ে থাকে। তারপরে কি করবে না প্রোটিনগুলি নিউক্লিয়াসের সঙ্গে কি করবে না বন্ধন গঠন করবে, সেই বন্ধন গঠন করে কি উৎপন্ন করবে না জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা সেটা হচ্ছে কি না নিউক্লিয়েট। তো ইটস এ টাইপ অফ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা এটা ব্যাকটেরিয়ার কোষে কি না জেনেটিক ম্যাটেরিয়ালের কাজ করে। স্যার এগুলো কি না এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে কি না এগুলো হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার বৃত্তাকার সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ড নয় কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, দুটো আমি রিং করেছি, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এগুলো কি করবে না এগুলো ফ্রিলি কি করবে না রেপ্লিকেট হতে পারে, ফ্রিলি রেপ্লিকেট হতে পারে কোষের মধ্যে। এদেরকে রেপ্লিকেট হওয়ার জন্য অন্য কারোর সাহায্য নিতে হয় না, এরা কি করবে না কোষের মধ্যে ফ্রিলি স্বাধীনভাবে রেপ্লিকেট বা প্রতিলিপিকরণ করতে পারে, একটা থেকে দুটো তৈরি করতে পারে, দুটো থেকে তিনটে তৈরি করতে পারে, তিনটে থেকে চারটে তৈরি করতে পারে, চারটে থেকে পাঁচটা তৈরি করতে পারে ফ্রিলি।
স্বাধীনভাবেই এরা কি করবে না, ইট ক্যান রেপ্লিকেট ফ্রিলি। এর মধ্যে একটা পয়েন্ট তোমরা লিখে নেবে, ইট ক্যান রেপ্লিকেট ফ্রিলি। এটা স্বাধীনভাবে কি করতে পারে না, পরস্পর কি করতে পারে না, রেপ্লিকেট হতে পারে, অর্থাৎ প্রতিলিপিকরণ করতে পারে। এগুলোকে কি বলা হয় না, এগুলোকে বলা হয় প্লাজমিড, এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যাকে এক কথায় বলা হয় কি প্লাজমিড। এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যাকে এক কথায় বলা হয় কি প্লাজমিড। তাহলে প্লাজমিড কি হলো না, এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, এটা হচ্ছে কি না প্লাজমিড। প্লাজমিড কি করতে পারে না, এটা ফ্রিলি রেপ্লিকেট করতে পারে, এটা একা একাই কি না প্রতিলিপিকরণ করতে পারে। তারপর আমরা কি দেখবো, তারপর আমরা লাস্ট দেখবো কি না, লাস্ট দেখবো হচ্ছে এই পার্টটা। এটা কি, এটা হচ্ছে টিবিউল, এটা হচ্ছে টিবিউল, এটা হচ্ছে ভেসিকেল, আর এটা হচ্ছে ল্যামেলা। টিবিউল, ভেসিকেল, ল্যামেলা, টিবিউল, ভেসিকেল, ল্যামেলা, এই তিনটেকে একত্রে বলা হয় কি, এই তিনটেকে একত্রে বলা হয় মেসোজোম। মেসোজোম, এই তিনটেকে একত্রে বলা হয় কি না, এই তিনটেকে একত্রে বলা হয় মেসোজোম। মেসোজোম, তিনটেকে একত্রে বলা হয় কি মেসোজোম। অর্থাৎ এটাও কি না, এটা হচ্ছে এক প্রকার প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন, এটা হচ্ছে এক প্রকার প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন। প্লাজমা মেমব্রেন এক্সটেনশন হয়ে কি তৈরি করেছে, টিবিউল বা নলাকার আকৃতি করেছে, ভেসিকেল বা গোলাকার আকৃতি তৈরি করেছে, ভেসিকেল আকৃতি করেছে, আর ল্যামেলা কি না রেটিকিউলার আকৃতি করেছে। তো এই তিনটে একত্রিত হয়ে মিলিত হয়ে কি তৈরি করে না, মেসোজোম তৈরি করে। মেসোজোম তৈরি করে কাজটা কি হবে না, এদের কাজ হবে কিনা ডিএনএ রেপ্লিকেশন করতে পারবে, তারপরে কিনা ডিএনএ কে ডিস্ট্রিবিউট করতে পারে, তারপরে কিনা সিক্রেশন করতে পারে। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন, সিক্রেশন, তারপর তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন, তো এগুলো হচ্ছে কে করে না মেসোজোম করে। তো এটাই হচ্ছে একটা টিপিক্যাল ব্যাকটেরিয়া বলতে পারো বা প্রোক্যারিওটিক সেলের পুরো স্ট্রাকচার বলতে পারো। এটাই হচ্ছে কি না পুরো প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার। প্রথমে কি দেখলাম আমরা না, প্রথমে আমি 2x স্পিডে আরেকবার তোমাদের রিভাইজ করে দিই, 2x স্পিডে। তো প্রথমে কি দেখলাম আমরা, সেল ওয়াল দেখলাম, তারপরে কি দেখলাম সেল মেমব্রেন দেখলাম, তারপরে কি দেখলাম ক্রোমাটোফোর দেখলাম, কি করে না কন্টেন্ট পিগমেন্ট ফর ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের জন্য পিগমেন্ট কন্টেন্ট করে। তারপরে কি দেখলাম না, প্লাজমা মেমব্রেনের এক্সটেনশনের ফলে ফ্ল্যাজেলা উৎপন্ন হয়েছে। তো ফ্ল্যাজেলা কি করে না, ব্যাকটেরিয়াকে মোটাইল হতে বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য করবে কি না ফ্ল্যাজেলা। তারপরে কি দেখলাম, ইনক্লুশন বডি দেখলাম, ইনক্লুশন বডি দেখলাম, এগুলো কি না, এগুলো হচ্ছে এক প্রকার গ্র্যানিউলস বা দানাদার পদার্থ, কি না ফসফেট গ্র্যানিউল থাকে, তারপর হচ্ছে কি না গ্লাইকোজেন গ্র্যানিউল থাকে, পরবর্তীকালে আমি বলবো তোমাদের, চাপ নেই। তারপরে কি দেখলাম, তারপরে আমরা দেখলাম রাইবোজোম। রাইবোজোমটা কিরকম না, প্রোক্যারিওটিক কোষে, যেহেতু রাইবোজোমটা প্রোক্যারিওটিক কোষে, তো রাইবোজোমটা কি হবে, রাইবোজোমটা কি হবে না প্রোক্যারিওটিক হবে, অর্থাৎ কি না 70s প্রকৃতির হবে, 50 + 30s। তারপরে কি দেখলাম আমরা, তারপরে দেখলাম আমরা জেনেটিক মেটেরিয়ালস দেখলাম। জেনেটিক মেটেরিয়ালের মধ্যে কি থাকে, এক হচ্ছে নিউক্লিয়েট। নিউক্লিয়েটটা কিভাবে তৈরি হয় না, প্রোটিনগুলি কি করবে না, পজিটিভলি চার্জ প্রোটিনগুলি নেগেটিভলি চার্জ ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে প্যাকড হয়ে কি উৎপন্ন করবে, নিউক্লিয়েট উৎপন্ন করবে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষে জেনেটিক মেটেরিয়াল। আর তারপরে কি দেখলাম আমরা, এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যাকে এক কথায় বলা হয় প্লাজমিড। এটাকে কি করতে পারবে না, এটা করতে পারবে ইট ক্যান রেপ্লিকেট ফ্রিলি, এটা স্বাধীনভাবে রেপ্লিকেট বা প্রতিলিপিকরণ করতে পারবে। তারপরে আমরা কি দেখলাম না, তিনটে অংশ নিয়ে গঠিত হয় মেসোজোম। কি করবে না, কি না টিবিউল, ভেসিকেল আর ল্যামেলা। ল্যামেলা, এই তিনটে অংশকে নিয়ে গঠিত হচ্ছে মেসোজোম। মেসোজোম কি করবে না, ক্ষরণ, সিক্রেশন, তারপর ডিস্ট্রিবিউশন, ডিএনএ রেপ্লিকেশন ইত্যাদি কাজকর্ম করতে পারে কি মেসোজোম। তো এটাই হচ্ছে একটা টিপিক্যাল প্রোক্যারিওটিক সেল। এর পরবর্তীকালে আমরা কি দেখবো, সেল এনভেলপ। সেল এনভেলপ, সেল এনভেলপ ক্লাসটা একটু লেন্থি হবে, ঠিক আছে, অনেকদিন ক্লাস হয়নি, তো তাই জন্য আজকের ক্লাসটা হচ্ছে রেকর্ড করতেছি, তো ক্লাসটা একটু লেন্থি হবে। সেল এনভেলপ, সেল এনভেলপ কি না স্যার, আমরা জানি প্রোক্যারিওটিক সেলে দুটো পর্দা ছিল। বাইরেটা কি ছিল না, সেল ওয়াল ছিল, আর তার ভেতরে কি ছিল, সেল মেমব্রেন ছিল। বাট সেল এনভেলপের মধ্যে কি কি থাকবে না, ব্যাকটেরিয়া কোষে কি করবে না, ব্যাকটেরিয়া কোষটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য সর্ববহিস্থ স্তরে আরো একটা কার্বোহাইড্রেট নির্মিত একটা কি থাকবে না, একটা পর্দা থাকবে, যার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে সেল এনভেলপের পার্ট কি কি দেখবো আমরা না, সেল এনভেলপের পার্ট হচ্ছে 1 নম্বর, সেল এনভেলপের পার্ট 1 নম্বর কি দেখবো না, গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, এটা কি না, এটা হচ্ছে আউটার মোস্ট স্ট্রাকচার, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে আউটার মোস্ট স্ট্রাকচার।
এটা কি আউটার মোস্ট স্ট্রাকচার, সব থেকে বাইরের অংশ, আউটার মোস্ট মেমব্রেন, আউটার মোস্ট মেমব্রেন। তাহলে গ্লাইকোক্লাইস যেহেতু আউটার মোস্ট বা বাইরে আছে, আমাদের যেমন বাইরে সব থেকে কি আছে, আবরণী কলা আছে। আবরণী কলা কি করে না বাইরে আঘাত থেকে আমাদেরকে রক্ষা করে। ঠিক তেমনই গ্লাইকোক্যালিস যেটা ব্যাকটেরিয়াদের সেলে বা প্রোক্যারিওটিক সেলে বাইরে রয়েছে, সে কি করবে না বাইরে আঘাত থেকে রক্ষা করবে। কি করবে গ্লাইকোক্যালিস আরেকটা কাজ কি করবে না হোস্ট ইমিউনো সিস্টেম, অর্থাৎ ব্যাকটেরিয়া ধরো আমাদের দেহে পৌঁছে গেল, ব্যাকটেরিয়া আমাদের দেহে পৌঁছে গেল, আমাদের দেহে যে ইমিউনো সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র রয়েছে সেটা কি করবে ব্যাকটেরিয়ার দেহে প্রতিরক্ষা গড়ে তুলবে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। আমাদের দেহটাকে ঠিক রাখতে হলে ব্যাকটেরিয়াকে মারতে হবে, তো আমাদের ইমিউনো সিস্টেম কি করবে ওই ব্যাকটেরিয়াকে মেরে ফেলার চেষ্টা করবে। সেই আমাদের ইমিউনো সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র থেকে রক্ষা করার জন্য এই গ্লাইকোক্যালিস কি করবে না ব্যাকটেরিয়াকে আমাদের ইমিউনো সিস্টেম থেকে রক্ষা করবে। তাহলে গ্লাইকোক্যালিসের কাজ বলে গেল। তাই গ্লাইকোক্যালিস কি করবে না হোস্ট ইমিউনো সিস্টেম, হোস্ট আমাদের অনাক্রম্য তন্ত্র থেকে ব্যাকটেরিয়াকে কি করবে না রক্ষা করবে। এটাই হচ্ছে কি না গ্লাইকোক্যালিক্সের কাজ। তারপরে কি না সেল ওয়াল। গ্লাইকোক্যালিক্স আমরা সেল ওয়াল সেল মেমব্রেন আগে থেকেই জানি, বাট আরেকটা শব্দ কি আমরা যুক্ত করলাম গ্লাইকোক্যালিক্স। এই তিনটেকে মিলিয়ে কি বলবো না সেল এনভেলাপ। তাহলে 2 নম্বর কি দেখবো সেল ওয়াল, এটা কি মিডিল লেয়ার, এটা কি মিডিল লেয়ার। এটা হচ্ছে মিডিল লেয়ার। এ কি করবে না এটা যেহেতু রিজিড, সেল ওয়াল কি হয় রিজিড হয়, শক্ত হয়, কঠোর হয়, হার্ড হয়। এ কি করবে না ব্যাকটেরিয়াকে ব্লাস্ট হওয়ার থেকে রক্ষা করবে। ব্যাকটেরিয়াকে পরস্পরের সঙ্গে কোলাপসড বা ব্যাকটেরিয়া যাতে না নিজের মধ্যে কোলাপসড হয়ে যেতে পারে বা ব্লাস্ট না হয়ে যেতে পারে, সেটাকে রক্ষা করবে না। সেটা হচ্ছে এই রিজিডিটি প্রোভাইড করবে কে না সেল ওয়াল। এটা কোথায় থাকবে না মিডিল লেয়ার বা মাঝখানে থাকবে। আর সব থেকে ভেতরের দিকে কে থাকবে সে থাকবে হচ্ছে কি না সেল মেমব্রেন। সব থেকে ভেতরে কি থাকবে সেল মেমব্রেন, সেল মেমব্রেন। এটা কি না সব থেকে ইনারমোস্ট ওয়াল, ইনারমোস্ট মেমব্রেন। তাহলে কি সেল এনভেলপে আমরা কি দেখলাম না সেল এনভেলপে আমরা দেখলাম হচ্ছে গ্লাইকোক্যালিস সব থেকে উপরে থাকবে, সব থেকে বাইরে থাকবে, কি করবে হোস্ট ইমিউনো সিস্টেম থেকে রক্ষা করবে ব্যাকটেরিয়াকে। সেখানে আমরা কি দেখলাম সেল ওয়াল দেখলাম, সেটা কোথায় থাকবে না মিডিল লেয়ার বা সব থেকে মাঝখানে থাকবে। সে কি করবে না ব্যাকটেরিয়াকে কোলাপসড হওয়ার হাত থেকে বা ব্লাস্ট হওয়ার হাত থেকে কি করবে রক্ষা করবে। সেল মেমব্রেন কি করবে না সেল মেমব্রেন করবে হচ্ছে সেল মেমব্রেন এটা হচ্ছে কি না সিলেক্টিভলি পারমিয়েবল হয়। সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি না বাইরের পরিবেশ থেকে কোন কোন মেটেরিয়ালস গুলো ব্যাকটেরিয়ার দেহে প্রয়োজন আর কোন কোন ম্যাটেরিয়ালস গুলো ব্যাকটেরিয়ার দেহে প্রয়োজন নয় বা ক্ষতিকারক, সেটাকে চিহ্নিত করবে না সেটা চিহ্নিত করবে হচ্ছে সেল মেমব্রেন। আর সেই মতো বুঝে ব্যাকটেরিয়ার দেহে কোনটা প্রয়োজন সেটাকে ইন করবে মানে ব্যাকটেরিয়ার দেহে ঢোকাবে, আর যেটা প্রয়োজন নয় সেটাকে ঢুকতে দেবে না। তাহলে এটা কি না এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি না কোনটা ব্যাকটেরিয়ার দেহে ভালো কাজ করতে এসেছে সেগুলোকে ঢুকিয়ে নেবে, আর যেটা ভালো কাজ করতে যেটা ব্যাকটেরিয়া ক্ষতি করতে আসবে সেগুলোকে কি করবে আর ঢোকাবে না, সেগুলোকে বাইরে বের করে দেবে। হয়ে গেল তো তিনটের কাজ বোঝা হয়ে গেল। তো এই টোটাল এই তিনটেকে মিলেই হচ্ছে কি না সেল এনভেলাপ। এই তিনটেকে মিলেই হচ্ছে কি না সেল এনভেলাপ। এই তিনটেকে মিলেই হচ্ছে কি না সেল এনভেলাপ। তারপরে আমরা কি দেখবো না তারপরে তোমরা ব্যাকটেরিয়াল সেলে বা প্রোক্যারিওটিক সেলে আরেকটা কথা জেনেছিলে যে ইনক্লুশন বডিজ। আরেকটা তোমরা কথা জেনেছিলে কি না আরেকটা টার্ম তোমরা জেনেছিলে ইনক্লুশন বডিজ। ইনক্লুশন বডি কয় প্রকার বা কি কি হয়ে থাকে না ইনক্লুশন বডি বিভিন্ন গ্র্যানিউলস হয়ে থাকে, দানাদার পদার্থ হয়ে থাকে। কি কি হয়ে থাকে না ফসফেট গ্র্যানিউল হয়ে থাকে, গ্লাইকোজেন গ্র্যানিউল হয়ে থাকে। ফসফেট গ্র্যানিউল যেমন কি করবে ফসফেট গ্র্যানিউল কি করবে না ফসফেট স্টোর করবে, ফসফরাস স্টোর করবে। গ্লাইকোজেন গ্র্যানিউল কি করবে না গ্লাইকোজেন বা গ্লুকোজ স্টোর করবে।
ফসফেট গ্র্যানিউল কি করবে না ফসফেট গ্র্যানিউল তোমার হচ্ছে ফসফরাস স্টোর করবে কার দেহে ব্যাকটেরিয়ার দেহে অবভিয়াসলি। আর গ্লাইকোজেন গ্র্যানিউল কি করবে না গ্লাইকোজেন গ্র্যানিউল কি করবে হচ্ছে তোমার গ্লাইকোজেন বা গ্লুকোজ স্টোর করবে কার দেহে ব্যাকটেরিয়ার দেহে। তো হয়ে গেল এটা কি। তো প্রথমে আমরা দেখলাম সেল এনভেলপ, এর মধ্যে তিনটে পার্ট রয়েছে গ্লাইকোক্যালিক, সেল ওয়াল, সেল মেমব্রেন। এর কাজ তোমরা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে কি দেখলাম ইনক্লুশন বডিজ দেখলাম, তোমরা যেটা দেখেছিলে যে গ্র্যানুলস ইনক্লুশন বডি করেছিলাম না। তো সেই যে গ্র্যানিউলস গুলো কি করবে না ফসফেট গ্র্যানিউল হতে পারে যেটা ফসফরাস স্টোর করতে পারে, আরো গ্লাইকোজেন গ্র্যানিউল হতে পারে যেটা গ্লুকোজ বা গ্লাইকোজেন স্টোর করতে পারে। আর আমরা লাস্ট প্রোক্যারিওটিক সেলে আর একটা পার্ট দেখবো যেটা হচ্ছে সারফেস স্ট্রাকচার, যেটা হচ্ছে সারফেস স্ট্রাকচার। ব্যাকটেরিয়ার ভেতরে দিয়ে তো দেখি ব্যাকটেরিয়ার ভেতরে কি কি আছে সেটা আমরা দেখে দিলাম, ব্যাকটেরিয়ার বাইরের লেয়ার আমরা দেখে দিলাম, তারপরে কি না ব্যাকটেরিয়ার বাইরে সারফেস স্ট্রাকচারে কি দেখতে পাবো আমরা। তো সেটাই এখন লাস্ট পার্ট অফ প্রোক্যারিওটিক সেল যেটা হচ্ছে সারফেস স্ট্রাকচার। সারফেস স্ট্রাকচার সারফেস স্ট্রাকচার কি না স্যার সারফেস স্ট্রাকচারে তিনটে পার্ট দেখতে পাবো। এক হচ্ছে কি ফ্ল্যাজেলা, এক হচ্ছে কি ফ্ল্যাজেলা, দুই হচ্ছে কি ফিমব্রি, দুই হচ্ছে কি ফিমব্রি, আর তিন হচ্ছে কি পিলি। ফ্ল্যাজেলা, পিলি আর ফিমব্রি এগুলো কি স্যার, এগুলো হচ্ছে প্লাজমা মেমব্রেনের এক্সটেনশনের ফলে সৃষ্ট সারফেস স্ট্রাকচার বা ব্যাকটেরিয়ার বাইরের স্ট্রাকচার। ফ্ল্যাজেলা কি করবে না ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়াকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সহায়তা করবে। ফ্ল্যাজেলা কি করবে না এক স্থান থেকে অন্য স্থানে, আমাদের পা কি করে, আমাদের পা কি করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে আমাদের লোকোমোশনে সহায়তা করে। তেমনি তেমনি ফ্ল্যাজেলাটা কি করবে ব্যাকটেরিয়া লোকোমোশনে সহায়তা করবে, ব্যাকটেরিয়ার গমনে সহায়তা করবে, ব্যাকটেরিয়াকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সহায়তা করবে। তো এটাই হচ্ছে কি না ফ্ল্যাজেলা কি করে তৈরি হয় না ব্যাকটেরিয়া যে প্লাজমা মেমব্রেন রয়েছে নট সেল ওয়াল প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনের এক্সটেনশনের ফলে কি উৎপন্ন হয় না ফ্ল্যাজেলা উৎপন্ন হয়। এবারে কি না ফ্ল্যাজেলার আবার তিনটে পার্ট রয়েছে, ফ্ল্যাজেলার আবার তিনটে পার্ট রয়েছে। এক নম্বর বেসাল বডি, ছবি এঁকে দেখাবো চাপ নেই, ছবি এঁকে দেখাবো কখন যখন আমি ফ্ল্যাজেলা করাবো, অর্থাৎ যখন আমি সেল অর্গানিজম গুলো করাবো তখন আমি ছবি এঁকে দেখাবো, এখন না। তাহলে এটা কি বেসাল বডি, তারপরে কি হুক, আর তিন নম্বর কি ফিলামেন্ট, ফিলামেন্ট। এটা হচ্ছে কি না এটা হচ্ছে ফ্ল্যাজেলা স্ট্রাকচার। ফ্ল্যাজেলা স্ট্রাকচারের মধ্যে তিনটে পার্ট থেকে, এক হচ্ছে বেসাল বডি, দুই হচ্ছে হুক, আর তিন হচ্ছে কি ফিলামেন্ট। আর এটা কি না ফ্ল্যাজেলাটা কি প্রোটিন দিয়ে তৈরি হবে না ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি হবে কি ফ্ল্যাজেলা। আর প্রোক্যারিওটিক কোষে ফ্ল্যাজেলা এই কথাটা মাথায় রাখবে, স্টার মার্ক দিয়ে তোমরা খাতায় লিখে রাখবে যে প্রোক্যারিওটিক কোষে ফ্ল্যাজেলাটা ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি হয়, আর ইউক্যারিওটিক কোষে ফ্ল্যাজেলাটা টিউবিউলিন নামক প্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে। কি বললাম আরেকবার বলছি, ফ্ল্যাজেলাটা প্রোক্যারিওটিক কোষে ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি হয়, আর ফ্ল্যাজেলাটা ইউক্যারিওটিক কোষে টিউবিউলিন প্রোটিন নামক প্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে। এবারে স্যার আসি ফিমব্রি। ফিমব্রি কি ফর এক্সাম্পল আমাদের হাত, ফর এক্সাম্পল আমাদের হাত না আমাদের আঙুল, আঙুল কি করে ধরো কোনো একটা জিনিসকে শক্ত করে ধরে রাখতে সহায়তা করে। আমি এই যে পেনগুলোকে ধরে রাখছি, এগুলো ধরে আছে কি আমার আঙুল ধরে আছে, ঠিক আছে এই যে আমরা ধরে আছি কে ধরে আছে আঙুল ধরে আছে। তো এটাও হচ্ছে কি ফিমব্রিটা কি করবে ব্যাকটেরিয়াকে কোনো স্থানে, ধরো এখানে একটা ব্যাকটেরিয়া বসতে চায় তো সেই স্থানটাকে আত্ম করে ধরে রাখতে সহায়তা করবে কে না ফিমব্রি। এটার স্ট্রাকচারটা কিরকম হয় না ব্রিসেল লাইক স্ট্রাকচার, ব্রিসেল লাইক স্ট্রাকচার, আঙুলের ন্যায় প্রবর্ধক, ব্রিসেল লাইক স্ট্রাকচার। তাহলে ফিমব্রি স্ট্রাকচারটা কি হবে কিরকম হয় না ফিমব্রি হচ্ছে ব্রিসেল লাইক স্ট্রাকচার বা আঙুলের ন্যায় প্রবর্ধক। এর কাজটা কি হবে না ব্যাকটেরিয়াকে এক কথায় ব্যাকটেরিয়াকে কোনো স্থানে আটকে রাখতে সহায়তা করবে কে ফিমব্রি। হয়ে গেল, তাহলে ফিমব্রি হয়ে গেল। এরপরে কি আসি না পিলি। পিলিটা কি না প্রথমে বলে রাখি পিলিটা হচ্ছে পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। ফ্ল্যাজেলাটা প্রোক্যারিওটিক কোষে ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি, ফ্ল্যাজেলাটা ইউক্যারিওটিক কোষে টিউবিউলিন নামক প্রোটিন দ্বারা তৈরি, আর পিলিটা কি পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। এটা কি করবে না পিলিটা কি করবে কনজুগেশন করতে সহায়তা করবে ব্যাকটেরিয়াকে কনজুগেশন করতে। অর্থাৎ ফর এক্সাম্পল এটা একটা ব্যাকটেরিয়া আর এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা পিলি
এটা একটা পিলি। এই পিলিগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং ফ্ল্যাজেলা এবং হচ্ছে একটা ব্যাকটেরিয়া থেকে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ প্লাজমিডটা কি করবে, অন্য ব্যাকটেরিয়া দেহে ট্রান্সফার করবে, অর্থাৎ কি এক কথায় রিপ্রোডাকশন ঘটাতে সহায়তা করবে। হয়ে গেল। তাহলে কি রিপ্রোডাকশন ঘটাতে সহায়তা করবে। তাহলে কি সারফেস স্ট্রাকচারে আমরা কি দেখতে পেলাম, তিনটে পার্ট দেখতে পেলাম। এক হচ্ছে ফ্ল্যাজেলা, যেটা কি করবে না লোকোমোশনে সহায়তা করবে, কার, অবভিয়াসলি ব্যাকটেরিয়ার। এর ফ্ল্যাজেলার আবার কটা পার্ট, তিনটে পার্ট, বেসাল বডি, হুক আর ফিলামেন্ট। তারপরে কি না ফিমরি, ফিমরিটা কি করবে না ব্রিসেল লাইক স্ট্রাকচার, আঙুলে নয় প্রবর্ধক, ব্যাকটেরিয়াকে কোনো স্থানে ধরে রাখতে বা আটকাতে সহায়তা করবে। আর 3 নম্বর হচ্ছে কি পিলি, পিলিটা কি না পিলিন প্রোটিন দ্বারা তৈরি, পিলিন প্রোটিন দ্বারা তৈরি কি না পিলি, এটা কি করবে না এক কথায় বলতে গেলে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনে সহায়তা করবে, অর্থাৎ কনজুগেশনে সহায়তা করবে। একটা ব্যাকটেরিয়ার দেহ থেকে অন্য ব্যাকটেরিয়ার দেহে প্লাজমিডটা স্থানান্তর করতে বা ট্রান্সফার করতে সহায়তা করবে। হয়ে গেল আমাদের প্রোক্যারিওটিক সেল এখানেই হচ্ছে শেষ, প্রোক্যারিওটিক সেল এখানেই হচ্ছে শেষ। এবার আসি ইউক্যারিওটিক সেলে, এবার আসি ইউক্যারিওটিক সেলে। এবার আসি ইউক্যারিওটিক সেল। না ইউক্যারিওটিক সেলের মধ্যে ফার্স্ট দেখবো হচ্ছে 1 নম্বর সেল মেমব্রেন, সেল মেমব্রেন, সেল মেমব্রেন। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে রাখি যে 1950 খ্রিস্টাব্দের পর 1950s 1950 খ্রিস্টাব্দের পর ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর থেকে সেল সম্বন্ধে আরো যে আবিষ্কারগুলো সেগুলো কি হয়েছে, দৃঢ় হয়েছে বা স্পষ্ট হয়েছে। অর্থাৎ কি না 1950 খ্রিস্টাব্দের পর থেকে 1950 1950s তোমাদের এনসিইআরটিতে রয়েছে, 1950 খ্রিস্টাব্দের পর থেকে সেল সম্বন্ধে বা সেলের ভিতরে যে আরো কত কিছু ছোট 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 পার্ট রয়েছে, তো সেগুলো জানা সম্ভব হয়েছে বা সেগুলো বিস্তারিত জানা সম্ভব হয়েছে কত খ্রিস্টাব্দের পর থেকে, 1950 খ্রিস্টাব্দের পর থেকে। এবার আসি কি এবার আসি সেল মেমব্রেনে। সেল ইউক্যারিওটিক সেলের ফার্স্ট হচ্ছে কি না সেল মেমব্রেন। সেল মেমব্রেনে আমরা কি দেখবো না স্যার ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলে যে কোনো ইউক্যারিওটিক সেল তোমরা নিয়ে নাও, কি কি দ্বারা তৈরি হবে বা এর উপাদানটা কি হবে না লিপিড আর প্রোটিন। যে কোনো ইউক্যারিওটিক সেলের মধ্যে কোন কোন উপাদান থাকে না লিপিড আর হচ্ছে কি প্রোটিন। লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি হয় কি না ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেন। কি থাকবে লিপিড এন্ড হচ্ছে কি প্রোটিন, এন্ড হচ্ছে প্রোটিন। স্যার লিপিড কত থাকবে না লিপিড থাকবে 40%, প্রোটিন কত থাকবে না প্রোটিন থাকবে 52% বা 52%, লিপিড থাকবে 40%। যে কোনো ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেনে লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে, লিপিড থাকবে কত না 40%। এবার সেটা ডিফারেন্ট সেলের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, লিপিড আর প্রোটিন এই ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি হবে এটা বাস্তব, বাট এর অনুপাতটা বা রেশিওটা কিন্তু আলাদা হতে পারে। হয়তো তোমাদের মাইটোকন্ড্রিয়ার উপরে সেল মেমব্রেন সেটা একটা লিপিড পরিমাণ থাকতে পারে, একটা প্রোটিনের পরিমাণ থাকতে পারে। হয়তো আমার নার্ভ সেলের বাইরে যে মেমব্রেন তার মধ্যে লিপিড পরিমাণ থাকতে পারে আর প্রোটিনের পরিমাণ আলাদা থাকতে পারে। তো ডিফারেন্ট টাইপ অফ রেশিও হতে পারে, ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট নয়, ম্যাটেরিয়ালটা সেম থাকবে, লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি হবে। স্যার বাকি 8%, 40%, 52%, 92%, স্যার বাকি 8% কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কোলেস্টেরল ইত্যাদি দ্বারা তৈরি হয়ে থাকে। তো বেশিরভাগ থাকবে কি না প্রোটিন আর কম ভাগ তারপরে থাকবে কি না লিপিড। এবারে কি স্যার না লিপিড হয়ে থাকে আবার কি না লিপিড হয়ে থাকে যেটা মোস্ট অফ লিপিড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি না ফসফোলিপিড, 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 স্যার ফসফোলিপিডটা আবার কি না যেটা মোস্ট অফ দ্য সেল মেমব্রেনে পাওয়া যায়, যে লিপিডটা যেই প্রকারের লিপিডটা সেটা হচ্ছে কি না ফসফোলিপিড। এর স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে না স্যার এর স্ট্রাকচারটা এরকম হয়ে থাকে। এটা কি না এটা হচ্ছে পোলার হেড PO4 3- আয়ন, এটা কি না এটা হচ্ছে পোলার হেড বা হাইড্রোফিলিক, পোলার হেড হাইড্রোফিলিক কি দ্বারা তৈরি না PO4 3- আয়নের দ্বারা তৈরি। আর এটা হচ্ছে নন পোলার টেল, নন পোলার
নন, এটা লিপিডের স্ট্রাকচার, লিপিডের স্ট্রাকচার। একটা লিপিডকে কিভাবে কিরকম দেখতে হয়, ফসফোলিপিড। তো সেই ফসফোলিপিডের একটা দুটো স্ট্রাকচার থাকে বা দুটো পার্ট থাকে, এক হচ্ছে পোলার হেড আর দুই হচ্ছে কি নন পোলার টেল। পোলার হেড, নন পোলার হেড মানে কি না, যেটা জলের দ্রাব্য অর্থাৎ PO4 3- আয়ন দ্বারা তৈরি। আর তারপরে কি দেখবো না, নন পোলার টেল, নন পোলার টেল যেটা কি দ্বারা তৈরি না, হাইড্রোকার্বন দ্বারা তৈরি, হাইড্রোকার্বন দ্বারা তৈরি। বোঝা গেল? তাহলে স্যার এবারে জিজ্ঞাসা করবে যে স্যার পোলার হেডটা কেন, পোলার হেডটা কেন, PO4 3- যেটা পোলার হাইড্রোফিলিকের ক্ষেত্রে এটা হয়েও বা কি হবে, আর নন পোলার এটা হয়েও বা কি হবে না, পোলার হেড যেটা সেটা কি করবে না, সেটা হচ্ছে জলের সঙ্গে ইন্টারাকশনে আসবে, জলের সঙ্গে ইন্টারাকশনে আসতে পারবে, সেটা পোলার, সেটা জলে দ্রাব্য। বাট বাট নন পোলার টেল, নন পোলার টেলটা জলের সঙ্গে, সেলের মধ্যে কি থাকে, একটা সেলের মধ্যে কি থাকে, সেলের মধ্যে বিভিন্ন সেল অর্গানিলিস থাকে, প্লাস তার বাইরে কি থাকবে, সরি, একটা সেলের মধ্যে কি থাকবে, সেল অর্গানিলিস থাকবে, আর পুরো জায়গাটা জুড়ে কি থাকবে না, ফ্লুইড থাকবে, সাইটোপ্লাজম থাকবে, ওয়াটার থাকবে। আমাদের দেহ 70% ওয়াটার দিয়েই তো তৈরি, তো ওয়াটারই তো ভাগটা বেশি থাকবে। বাট বাট এই যে নন পোলার টেলটা জলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না, জলের সংস্পর্শে আসতে পারবে না, তাই জন্য লিপিডগুলো কি করবে না, লিপিডগুলো একটা লেয়ার দুটো লেয়ার, এই দুটো লেয়ার মিলিয়ে লিপিড বাইলেয়ারে অবস্থান করবে। লিপিড যেখানে কি হবে না, যেখানে পোলার হেডগুলো জলের দিকে থাকবে আর নন পোলার টেলগুলো জলের ভেতরের দিকে থাকবে। মানে কি, ধরো এই যে একটা লিপিড লেয়ার আর এটা হচ্ছে সেকেন্ড লিপিড লেয়ার, দুটো লিপিড লেয়ার, আমি ছবি এঁকে দেখাবো, কোনো চাপ নেই, এরকম দুটো লিপিড লেয়ার অবস্থান করবে, এর মধ্যে থাকবে, এর মধ্যে জল আসার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ জলের সঙ্গে ইন্টারাকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর ভেতরের দিকে থাকবে কি না, নন পোলার টেল, যেটা হাইড্রোফোবিক টেল। আর এর বাইরে কি থাকবে, জলের সঙ্গে ইন্টারাকশনে কি থাকবে না, পোলার হেড বা হাইড্রোফিলিক হেড। এবারে কি না, এবারে স্যার প্রোটিন হয়ে গেল, লিপিডের ভাগ হয়ে গেল, লিপিডটা কি থাকে না, ফসফোলিপিড থাকে, ফসফোলিপিডের স্ট্রাকচার কি না, দুটো স্ট্রাকচার থাকে, এক হচ্ছে পোলার হেড বা হাইড্রোফিলিক হেড, যেটা হচ্ছে কি দ্বারা তৈরি না, PO4 বা ফসফেট আয়ন দ্বারা তৈরি, আর যেটা হচ্ছে, আর তারপরে কি না নন পোলার টেল বা হাইড্রোকার্বন দ্বারা তৈরি বা হাইড্রোফোবিক টেল, এটা হচ্ছে কি জলের সঙ্গে ইন্টারাকশনে আসবে না। আর প্রোটিন কি না, প্রোটিনও আবার দুই ভাগে ভাগ করা যায়, অন দ্য বেসিস অফ রিমুভাল, রিমুভালের দিক থেকে বা এটাকে সরিয়ে ফেলার দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে এক্সট্রানসিক প্রোটিন, এক্সট্রানসিক, এক হচ্ছে এন্ট্রানসিক, এক হচ্ছে এক্সট্রানসিক আর দুই হচ্ছে কি এন্ট্রানসিক। স্যার আমি কি বললাম যে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়, কিসের ভিত্তিতে, রিমুভাল, সহজে কোনটা রিমুভ হচ্ছে, যেটা সহজে রিমুভ হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রানসিক, অর্থাৎ কি না লিপিড বাইলেয়ারে, লিপিড বাইলেয়ারে যে প্রোটিনগুলো, আমি একটা প্রোটিন, ধরো এই যে লিপিড বাইলেয়ার, এটা লিপিড বাইলেয়ার, ঠিক আছে, তো এর উপর আমি একটা প্রোটিন রেখে দিলাম, তো এটা সহজেই তো রিমুভ করা যাচ্ছে, তো সেটা হচ্ছে কি এক্সট্রানসিক প্রোটিন। আর ইন্ট্রানসিক প্রোটিন কি, ধরো এইটা লিপিড বাইলেয়ার, ধরো এইটা লিপিড বাইলেয়ার, তো এর মধ্যে কি এটা শক্তভাবে দৃঢ়ভাবে আটকে রয়েছে, এটা হচ্ছে ইন্ট্রানসিক প্রোটিন। এক্সট্রানসিক প্রোটিন বা নন পেরিফেরাল, ইন্ট্রানসিক প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন বলতে পারো, নন পেরিফেরাল প্রোটিন বলতে পারো, এক্সট্রানসিক প্রোটিন বলতে পারো বা ইন্ট্রানসিক প্রোটিন বলতে পারো। তাহলে কি দেখলাম, লিপিডকে, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার 2x স্পিডে রিভাইজ করে দিই, তো 2x স্পিডে রিভাইজ করে দিই, সেল মেমব্রেন, সেল মেমব্রেনের মধ্যে দুটো পার্টস থাকে, এক হচ্ছে লিপিড আর এক হচ্ছে প্রোটিন, লিপিডটা থাকে 40%, প্রোটিনটা থাকে কি না 52%। আচ্ছা, এই যে সেল মেমব্রেনটা, এটা সরি প্রথমেই বলে দিই তোমাদেরকে, এই যে সেল মেমব্রেনটা, এই যে লিপিডের শতাংশ, প্রোটিনের শতাংশ, এটা কার নিরিখে হচ্ছে না, এটা হচ্ছে RBC, রেড ব্লাড কর্পোসাল। এই রেড ব্লাড কর্পোসাল এই আরবিসিটাকে নিয়েই সেল মেমব্রেন, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা, যে লিপিড বাইলেয়ার সবকিছুই এই আরবিসি নিরিখে বা আরবিসি কে নিয়েই পরীক্ষা করা হয়েছিল। কেন স্যার আরবিসি কে নিয়ে কেন পরীক্ষা করা হয়েছিল না, রেড ব্লাড কর্পোসাল এর মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, এর মধ্যে শুধুমাত্র কি রয়েছে না হিমোগ্লোবিন রয়েছে, আরবিসির মধ্যে কোনো প্রকার নিউক্লিয়াস নেই, আর নিউক্লিয়াস নেই তার মানে নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত অর্গানিলিস গুলো, সেল অর্গানিলিস গুলো থাকবে সেগুলোও নেই, অর্থাৎ কি না মেমব্রেন বাউন্ড অর্গানিলিস নেই। এক কথায় বলতে গেলে আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস না থাকার কারণে এর মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিলিস নেই, যার কারণে আরবিসির যে একটা সেল মেমব্রেন বা আরবিসির যে মেমব্রেনটা অন্য কোনো সেলের যে সেল অর্গানিলি যে মেমব্রেনের সঙ্গে দুটোর সঙ্গে ইন্টারাক্ট হওয়ার কোনো চান্স নেই। সেই জন্য আরবিসিটাকে নিয়েই কি করা হয়েছিল, সেল মেমব্রেনের যত রকম পরীক্ষা নিরীক্ষা এই আরবিসি বা রেড ব্লাড কর্পোসালটাকে নিয়েই করা হয়েছিল। কারণ কি না আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, পুরোটা জুড়েই কি না হিমোগ্লোবিন রয়েছে।
আর নিউক্লিয়াস যেহেতু নেই সেহেতু এর মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিলিজ নেই, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিলিজ নেই। যদি মেমব্রেন বাউন্ড অর্গানিলিজ থাকতো তাহলে আরবিসির যে সেল মেমব্রেনটা, আরবিসির সেল মেমব্রেনের মধ্যে কি কি উপাদান রয়েছে, আবার কি না অন্যান্য সেল অর্গানিলিজের মধ্যে কি কি উপাদান রয়েছে, তো এই পরীক্ষা নিরীক্ষা করাটা অনেকটা জটিল হয়ে যেত। তার কারণে আরবিসিটাকে নিয়েই কি করা হয়েছে, সেল মেমব্রেন বা কোষ পর্দার যত রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আর সেল মেমব্রেন বা আরেকটা নাম বলা যেতে পারে যেটার নাম কি প্লাজমা মেমব্রেন। তাহলে বোঝা গেল কোন কোষটা নিয়ে আমাদের, কোন কোষের পর্দা নিয়ে আমাদের এত পরীক্ষা নিরীক্ষা এত কিছু, আরবিসি বা রেড ব্লাড কর্পোসাল। কেন সেটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে আরবিসির মধ্যে শুধুমাত্র হিমোগ্লোবিন রয়েছে, কোনো নিউক্লিয়াস নেই। আর যেহেতু নিউক্লিয়াস নেই সেহেতু কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিলিজ নেই, আর যেহেতু কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিলিজ নেই সেহেতু আরবিসির সেল মেমব্রেনের সঙ্গে অন্য কোনো সেল অর্গানিলিজ সেল মেমব্রেনে ইন্টারঅ্যাকশন হওয়ার কোনো চান্স নেই, ফলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো জটিলতা নেই। তাহলে হয়ে গেল। তাহলে লিপিড প্রোটিন, লিপিড কয় প্রকার, লিপিড হচ্ছে কোন প্রকার লিপিড থাকে না ফসফোলিপিড থাকে, এক হচ্ছে পোলার হেড, দুই হচ্ছে নন পোলার টেল। আর প্রোটিন হচ্ছে কি দুই প্রকার প্রোটিন থাকে, কিসের ভিত্তিতে না একে সরিয়ে ফেলার ভিত্তিতে, যেটা এক্সট্রান্সিক যেটা ইজিলি সরিয়ে ফেলতে পারবো সেটা হচ্ছে এক্সট্রান্সিক প্রোটিন, আর যেটা হচ্ছে কি না সহজে সরিয়ে ফেলতে পারবো না সেটা হচ্ছে কি ইন্ট্রান্সিক প্রোটিন। এবার আসি স্ট্রাকচারে, লিপিড বাইলেয়ার স্ট্রাকচারে। নাইনটিন 1972 খ্রিস্টাব্দে দুইজন বিজ্ঞানী সিঙ্গার আর নিকেলসন এই দুইজন বিজ্ঞানী কোষ পর্দার বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল প্রোভাইড করেন। ফ্লুইড মোজাইক মডেল প্রোভাইড করেন। ব্যাপারটা কি না তিনারা বলেছিলেন যে প্রোটিন ইজ দ্য আইসবার্গ ইন দ্য সি অফ লিপিড। এটা এখন তোমরা বুঝতে পারবে না, আমি যখন ছবিটা আঁকবো তখন এই কথাটার প্রাচুর্যটা তোমরা বুঝতে পারবে। ইন দ্য সি অফ লিপিড। তিনারা কি বলেছিলেন না 1972 খ্রিস্টাব্দে সিঙ্গার অ্যান্ড নিকেলসন এই দুজন বিজ্ঞানী মিলে কি প্রোভাইড করেছিল না কোষ পর্দার তরল মোজাইক মডেল কি প্রোভাইড করেছিল, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল প্রোভাইড করেছিল। এবং তিনারা কি বলেছিলেন না তিনি বলেছিলেন যে প্রোটিন ইজ দ্য আইসবার্গ ইন দ্য সি অফ লিপিড। প্রোটিন কি না প্রোটিন হচ্ছে বরফের টিলা বা বরফের টুকরো, কিসের উপর না সি অফ লিপিড। যেমন তোমরা সমুদ্রে দেখতে পাও না যে বড় বড় সমুদ্রে কি হয় যে আইসবার্গ বা হচ্ছে কি না বরফের টিলা ভাসতেছে, তেমনি এই যে লিপিডের একটা বড় সমুদ্র আর তার মধ্যে প্রোটিনগুলো কি একটা আইসবার্গ বা বরফের টিলার মতো ভাসতে থাকে। এর স্ট্রাকচারটা কিরকম, স্ট্রাকচারটা আমি তোমাদের এবারে এঁকে দেখাচ্ছি। স্ট্রাকচারটা কিরকম হয় না স্ট্রাকচারটা কি বলেছিলাম, এটা হচ্ছে ফসফোলিপিড, অর্থাৎ প্লাজমা মেমব্রেনে যে সমস্ত লিপিড থাকে তাকে ফসফোলিপিড বলা হয়। তাহলে এটা একটা ফসফোলিপিডের লেয়ার, এটা একটা ফসফোলিপিডের লেয়ার। তাহলে এটা হচ্ছে কি এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এই দুটোকে মিলিয়ে কি হয় লিপিড বাইলেয়ার। লিপিড গুলো দুটো লেয়ারে অবস্থান করে, একটা লেয়ারে অবস্থান করতে পারে না। কেন কারণটা বলছি। লিপিড
লিপিড বাইলেয়ার। তাহলে কেন না, আমি বলেছিলাম যে ফসফোলিপিডের দুটো পার্টস থাকে, এক হচ্ছে হাইড্রোফিলিক হেড, এক হচ্ছে হাইড্রোফোবিক টেল। হাইড্রোফিলিক হেড যারা জলের সঙ্গে ইন্টারাকশনে আসতে পারে, হাইড্রোফোবিক টেল যারা জলের সংস্পর্শে আসতে পারে না। ঠিক তেমনই এই যে এগুলো হচ্ছে হাইড্রোফিলিক হেড, এগুলো হচ্ছে হাইড্রোফিলিক হেড। এর বাইরে কি আছে না, বাইরে জল রয়েছে। এর বাইরে কি আছে, এর বাইরে জল রয়েছে, বাট এর ভেতরে কিন্তু জল প্রবেশ করতে পারে না। কারণ কেন না, কারণ এরা হচ্ছে জলের সংস্পর্শে আসতে পারে না। তাই জন্য এটা কি করে না, লিপিড বাইলেয়ার বা দুটো লেয়ার অবস্থান করে। এর মাথাটা বাইরের দিকে থাকবে জলের দিকে, এর মাথাটা বাইরের দিকে থাকবে, আর পা গুলো ভেতরের দিকে থাকবে, জলের সংস্পর্শে এরা আসতে পারে না। তো এই জন্য এরা কি করবে না, লিপিড বাইলেয়ার গঠন করবে বা লিপিডের দ্বিস্তরীয় গঠন তৈরি করবে। এবারে কি আসি না স্যার, আপনি বলেছিলেন প্রোটিন ইজ দ্য আইসবার্গ অফ সি অফ লিপিড, প্রোটিন ইজ আইসবার্গ ইন দ্য সি অফ লিপিড। তাহলে কি না, আমি বলেছিলাম দুই প্রকারের প্রোটিন হয়ে থাকে, এক হচ্ছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন মানে কি না, যে প্রোটিনগুলো শুধুমাত্র উপরে এইভাবে বসে থাকে, শুধুমাত্র উপরে এইভাবে বসে থাকে, অর্থাৎ এগুলোকে কি সহজে রিমুভ করতে পারা যায়। আবার কিনা যে প্রোটিনগুলো এরকম লিপিডের বাইলেয়ারের মধ্যে ভালোভাবে যুক্ত হয়ে থাকে, এগুলোকে সহজে বের করানো যায় না। তো এগুলো হচ্ছে কি, এগুলো সহজে রিমুভাল, সহজে এগুলোকে লিপিডের লেয়ার থেকে দূর করা যেতে পারে। একে বলা হয় কি না এক্সট্রানসিক প্রোটিন বা নন পেরিফেরাল প্রোটিন, আর এটা হচ্ছে কি না ইন্ট্রানসিক প্রোটিন বা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন। তারপরে কি না আর এক প্রকার প্রোটিন আছে, সেটা কি না পুরো লিপিডের লেয়ারের সঙ্গে, লিপিডের একটা লেয়ারের সঙ্গে অপর লেয়ারের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে থাকে। একে বলা হয় কি, একে বলা হয় ট্রান্স মেমব্রেন প্রোটিন। একে বলা হয় কি না ট্রান্স মেমব্রেন প্রোটিন। একটা লিপিড লেয়ার থেকে অপর লিপিড লেয়ারের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে থাকে, কি বলা হয় না ট্রান্স মেমব্রেন প্রোটিন। এর কাজ কি পরে বলতেছি। তাহলে হয়ে গেল। তাহলে এরপর কি না, এরপর এগুলো হচ্ছে কি না এর মধ্যে যে ছোট ছোট গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলোকে পূরণ করে কে না কোলেস্টেরল। অর্থাৎ এই যে গ্যাপগুলো ছোট 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 যে গ্যাপগুলো থাকে, যে গ্যাপ থাকে না তবু যদি ছোট 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 কোনো গ্যাপ থাকে, অর্থাৎ তরল তো ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড তো সেই ফ্লুইডটাকে একটা স্ট্রাকচার বা গঠন প্রোভাইড করে কে না কোলেস্টেরল। স্ট্রংগেস্ট স্ট্রাকচারকে প্রোভাইড করবে না কোলেস্টেরল। কোলেস্টেরল অর্থাৎ কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ নয়, বেশি মাত্রায় খারাপ। বেশি মাত্রা হয়ে গেলে সেটা খারাপ, বাট লিমিটেড থাকলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। কোলেস্টেরল, কোলেস্টেরল তাহলে হয়ে গেল। তাহলে এটা কি লিপিডের একটা লেয়ার, এটা কি লিপিডের সেকেন্ড লেয়ার, দুটো মিলে হয়ে গেল লিপিড বাই লেয়ার। এটা কি না এটা ইজিলি রিমুভাল করা যায়, এটা হচ্ছে কি না এক্সট্রানসিক প্রোটিন, এটা সহজে রিমুভাল করতে পারা যায় না, এটা হচ্ছে কি ইন্ট্রানসিক প্রোটিন। এরপর কি না এরপরে এর উপরে কিছু কিছু পদার্থ আছে, অর্থাৎ কি না আমি তোমাদেরকে বলেছিলাম যে স্যার লিপিড থাকে 40%, প্রোটিন থাকে 52%, বাকি থাকে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট এর সঙ্গে লিপিডের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে না গ্লাইকোলিপিড তৈরি করে, আবার প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কি করবে না গ্লাইকোপ্রোটিন উৎপন্ন করে। তাহলে কার্বোহাইড্রেট প্রোটিনের সঙ্গে যুক্ত করে গ্লাইকোপ্রোটিন উৎপন্ন করে, কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকোলিপিড উৎপন্ন করে। এবারে আসি কি না, এবারে আসি স্যার প্রোটিন তো এখানে তো প্রোটিন রয়েছে, প্রোটিনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাবে কি করে, বা যদি কোনো মেটেরিয়ালস, যদি কোনো নন পোলার মেটেরিয়ালস হয়, ধরো এই স্থান থেকে আমাদের তো সেল মেমব্রেন ভেতরে থেকে সেলের মধ্যে যেতে হবে, কোনো আমাদের হয়তো কোনো আমাদের সেলের মধ্যে কোনো একটা জিনিস যেটা হচ্ছে পোলার, তো সেটাকে আমাকে নিয়ে যেতে হবে সেলের ভেতরে। তো সেলের ভেতরে নিয়ে যাওয়ার জন্য সেল মেমব্রেনকে ক্রস করতে হবে। তো সেল মেমব্রেনকে ক্রসটা করবে কিভাবে, এটার মধ্যে তো এটা তো নন পোলার পার্টস, এর মধ্যে তো নন পোলার পার্ট, এর মধ্যে তো জল নেই। আর সেটা যদি পোলার সলিউড হয়, সেটা এর ভিতর থেকে যাবে কি করে, তো সেটাকে যাওয়ার জন্য আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কি ল্যাটারাল মুভমেন্ট, আর দুই হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আচ্ছা তাহলে কি
না লিপিডের তো লেয়ার দেখলাম, একটা লেয়ার দেখলাম, দুটো লেয়ার দেখলাম, দুটোকে যুক্ত হয়ে লিপিড বাইলেয়ার তৈরি করলো। লিপিডের মধ্যে প্রোটিনের যে ছোট ছোট টুকরোগুলো প্রোটিন রয়ে গেল, তো প্রোটিনগুলো এক স্থান থেকে অন্য স্থানে বা লিপিডের এক স্থান থেকে অন্য স্থানে যাবে কি করে? দুই প্রকারের মুভমেন্ট হয়ে থাকে। এক হচ্ছে কি ল্যাটারাল মুভমেন্ট। ল্যাটারাল মুভমেন্ট কি না, ধরো এই যে লিপিডের লেয়ার, এই যে লিপিডের লেয়ার, এই যে লিপিডের লেয়ার, এই লিপিডের লেয়ারে সরাসরি এক স্থান থেকে অন্য স্থানে হরাইজেন্টালি স্থানান্তর হতে পারে। একে বলা হয় কি ল্যাটারাল মুভমেন্ট। একে বলা হয় কি ল্যাটারাল মুভমেন্ট। অর্থাৎ ল্যাটারাল মুভমেন্টটা কি না, লিপিডের একটা লেয়ারে, একটাই লেয়ারে, ডবল লেয়ারে যাবে না। এই যে লেয়ার, এই যে লেয়ার ধরো দুটো লেয়ার দিয়ে লিপিড বাইলেয়ার তৈরি। তো এই একটা লেয়ারের মধ্যে ধরো এখানে প্রোটিন আছে, তো এই লেয়ারের মধ্যেই যাবে। ধরো এখানে প্রোটিন আছে, এই লেয়ারের মধ্যে থেকেই যাবে। একে বলা হয় কি ল্যাটারাল মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি না, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে একটা লিপিড লেয়ার থেকে অপর লিপিড লেয়ারে, ফার্স্ট লিপিড লেয়ার থেকে সেকেন্ড লিপিড লেয়ারে যাওয়াকে বলা হয় কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এটা আবার কয় প্রকার না, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আবার তিন প্রকারের হয়ে থাকে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আবার তিন প্রকার। এক হচ্ছে প্যাসিভ, দুই হচ্ছে ফ্যাসিলিটেড, আর তিন হচ্ছে অ্যাক্টিভ। তিন হচ্ছে কি অ্যাক্টিভ। তাহলে কি বলা হলো, তাহলে লিপিডের প্রোটিনের মুভমেন্ট কোথায়, ল্যাটারাল মুভমেন্ট, আর হচ্ছে কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তারপরে কি না ফ্লিপ ফ্লপ মুভমেন্টে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, আর হচ্ছে কি ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, তারপরে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবার তোমাদেরকে আমি দেখাই যে প্যাসিভ, ফ্যাসিলিটেড আর হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি। ধরো এটা লিপিডের একটা লেয়ার, আমি আর সেই রকম গোল গোল করে আঁকছি না, এটা লিপিডের দুটো লেয়ার, বাই লেয়ার। তাহলে এটা হচ্ছে লিপিডের লেয়ার হলো। এবারে কি হলো না, ফার্স্ট আমরা কি দেখেছিলাম যে প্যাসিভ ট্রান্সপোর্ট। ধরো কোনো মেটেরিয়ালস একটা লিপিড লেয়ার থেকে অপর লিপিড লেয়ারের দিকে যাবে, প্যাসিভলি যেতে পারে। অর্থাৎ কি না, যেটা হচ্ছে নন পোলার সলিউট সেটা কি করবে না, সহজেই সিম্পল ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে প্যাসিভলি চলে আসতে পারে। এখানে নিউট্রাল পদার্থগুলো এখানে হচ্ছে কি না, এখানে নন পোলার সলিউডগুলো কি ছিল, বেশি পরিমাণে ছিল। আর ব্যাপন মানে আমরা কি জানি, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়া, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়া। তাহলে প্যাসিভলি ট্রান্সপোর্ট কি হবে না, কোনো রকম এটিপি খরচ ছাড়াই, কোনো রকম শক্তি খরচ ছাড়াই সহজেই সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপনের মাধ্যমে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে সহজেই কি করবে না, এই যে সলিউড গুলো কি করবে না, চলে আসবে। তারপরে কি ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট মানে কি না, ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট মানে হচ্ছে কোনো একটা বাহক প্রোটিন দরকার যেটা আসার জন্য। অর্থাৎ এটা তো সহজেই নিজে থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসছিল। এবারে কি না, ফ্যাসিলিটেটের ক্ষেত্রে কি হবে না, ফ্যাসিলিটের ক্ষেত্রে যে সলিড গুলো থাকবে বা যে দ্রাবকগুলো থাকবে সেটা কি করবে, যে সমস্ত পদার্থগুলো থাকবে সেটাকে নিয়ে যাওয়ার জন্য একটা যানবাহনের প্রয়োজন। যানবাহনটাই হচ্ছে কি না ট্রান্সমেমব্রেন প্রোটিন। আমি তোমাদের লিপিড বাইলেয়ারে একটা বড় লিপিড দেখিয়েছিলাম, যেটা বড় প্রোটিন দেখিয়েছিলাম, যেটাকে বলেছিলাম ট্রান্সমেমব্রেন প্রোটিন। একটা লেয়ার থেকে অপর লেয়ারে বিস্তৃত থাকে, একে বলে ট্রান্সমেমব্রেন প্রোটিন। এ কি করবে না, সলিড গুলোকে বা মেটেরিয়ালস গুলোকে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানেই নিয়ে আসবে, কোনো শক্তি বা কোনো এটিপি খরচ ছাড়াই নিয়ে আসবে, বাট একটা বাহকের উপর দিয়ে, একটা যানবাহন। এ কি বললো না, এ বললো স্যার আমি সহজেই কোনো প্রকার শক্তি সঞ্চয় ছাড়া সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপনের মাধ্যমে লিপিডের একটা লেয়ার থেকে অপর লেয়ারে আমি চলে যাব। বাট এরা কি বললো যে স্যার আমরা তো কোনো শক্তি খরচ ছাড়াই যাব, বাট আমাদের একটা গাড়ি ভাড়া করে দিতে হবে, আমাদের একটা ইকো গাড়ি ভাড়া করে দিতে হবে। তো সেই ইকো গাড়িটা হচ্ছে এই ট্রান্সমেমব্রেন প্রোটিন। এটা হচ্ছে এই ইকো গাড়ি। সেই ইকো গাড়ি করেই কি হবে না, এই যে সলিডগুলো সিম্পল ডিফিউশনের মাধ্যমেই, সাধারণ ব্যাপনের মাধ্যমেই শুধু একটা গাড়িতে করে যাবে, ইকো গাড়িতে করে যাবে, একটা লিপিড বাইলেয়ার থেকে অপর লিপিড বাইলেয়ারে চলে আসবে। তারপরে কি না, এরপরে আসবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি হবে না,
সিম্পল ডিফিউশন আমরা কি জানি, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে নিয়ে চলে আসবে। বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হবে না, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বে নিয়ে যেতে হবে, আমাকে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে না, ব্যাপন তো একটা সাধারণ প্রক্রিয়া, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে সরাসরি চলে আসবে। বাট এর ক্ষেত্রে কি হচ্ছে, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বে নিয়ে যেতে আমাকে যে প্রক্রিয়াটা তার বিপরীত কাজ করাতে হচ্ছে, তার ফলে আমাকে কি করতে হবে না, শক্তি খরচ করতে হবে, এটিপির প্রয়োজন পড়বে, বাই এটিপির প্রয়োজন পড়বে, এটিপি আমাকে খরচ করতে হবে। যার ফলে কি না, এখানে কম ঘনত্ব, এখানে তীর চিহ্নটা দেখো আমি অন্যদিকে করেছি, এখানে তীর চিহ্নটা বেশি ঘনত্বযুক্ত কম দিকে, বেশি ঘনত্বযুক্ত থেকে কম দিকে, আর এখানে কি কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যাচ্ছে। যার ফলে আমাকে কি করতে হবে না, এটিপি খরচ করতে হবে, এবং সাধারণ প্রক্রিয়া তার বিপরীতে আমাকে কাজ করতে হবে, এটিপি খরচ করে কম ঘনত্বযুক্ত স্থান থেকে ম্যাটেরিয়ালস গুলোকে বা পদার্থগুলোকে একটা লিপিড লেয়ার থেকে অপর লিপিড লেয়ারে যাবে, কার মাধ্যমে না, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় স্থানান্তরণের মাধ্যমে। তাহলে 3 প্রকারের ট্রান্সপোর্ট আমরা দেখলাম, এক হচ্ছে কি প্যাসিভ, 2 হচ্ছে কি ফ্যাসিলিটেড, 3 হচ্ছে কি অ্যাক্টিভ। প্যাসিভ এটিপি কোনো খরচ পড়ে না, ফ্যাসিলিটেড এটিপি খরচ পড়ে না, বাট একটা যানবাহনের প্রয়োজন হয়, যানবাহনটা ইকো গাড়ি, যানবাহনের প্রয়োজন হয়। যানবাহনটা কি না, যানবাহনটা হচ্ছে তোমার ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর অ্যাক্টিভের মধ্যে কি না, যেটা সাধারণ প্রক্রিয়া তার বিপরীতে কাজ করাতে হচ্ছে, এটিপির প্রয়োজন পড়তেছে, শক্তি খরচ হচ্ছে, তার ফলে কি একটা লেয়ার থেকে অপর লেয়ারের দিকে কি হচ্ছে না, মেটেরিয়ালস গুলো স্থানান্তরণ হচ্ছে। তো এটাই হচ্ছে পুরো ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল থ্রু দ্য লিপিড লেয়ার হয়ে গেল। তো আমাদের ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেনটা আজকের কমপ্লিট হয়ে গেল। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো না থাকার কারণে তোমাদেরকে আমি ক্লাসগুলো দিতে পারিনি। তো শরীরটা একটু ভালো হয়েছিল আমার, তাই জন্য ক্লাসটা আমি রেকর্ড করছি। তো এখন আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, অর্থাৎ মানে কি বলবো, ঘাম ঘাম দিচ্ছে, বমি বমি পাচ্ছে। অ্যাকচুয়ালি আমার জ্বর হয়েছিল, তো সবে জ্বর থেকে উঠেছিলাম, তো তারপরে ক্লাসটা রেকর্ড করছি। তো এত ভয়েস দিয়ে, এত এফোর্ট দিয়ে ক্লাসটা করাচ্ছি, তো আমার ঘরে ফ্যান চলছে না, আমার একটু শরীরটা অস্বস্তি বোধ হচ্ছে। তো যাই হোক, আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই আমি রাখবো, ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেন পর্যন্তই আমি রাখবো। তারপরে আমি তোমাদের নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি সেল ওয়াল প্লাস এন্ডো মেমব্রেন সিস্টেম আর বাদবাকি যে সমস্ত সেল অর্গানিজমগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক, আমি আর টানতে পারছি না, তো তার জন্য সরি। আর যাই হোক, দেখা হচ্ছে আবার অন্য কোনো ক্লাসে, নেক্সট কোনো এরকম ভাইটাল ইম্পর্টেন্ট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো, টিল দেন, বাই।